ওই, তুই অন্য রুমে গিয়ে ঘুমা, আমি তোর সঙ্গে ঘুমাতে পারবো না। কেন আমি অন্য রুমে কেন ঘুমাবো? আমি বিয়ে করেছি তো বউকে সাথে নিয়ে এক বিছানায় ঘুমানোর জন্য। আমি তো আর আগলা রুমে ঘুমানোর জন্য বিয়ে করিনি। দেখ, তোর বকবক শোনার কোনো ইচ্ছে আমার নেই। তুই আমার সঙ্গে যেটা করেছিস সেটাই অনেক বেশি হয়ে গেছে। এখন আর দয়া করে আমাকে জ্বালাস না। তোমাকে আমি জ্বালাবো না এমনটা হতে পারে কি করে? তুমি আমার 10টা না, 5টা না, একটা মাত্র বউ। তোমার সঙ্গে আমি রোম্যান্স করব, তোমাকে ভালোবাসবো, দুষ্টু মিষ্টি ঝগড়া করব, আর এভাবেই কাটাবো আমাদের প্রতিটা দিন। দেখ, তোর এসব স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। আমাকে নিয়ে ফালতু চিন্তা ভাবনা বন্ধ করে দিয়ে আমি এমনিতেও তোর সঙ্গে থাকবো না। 6টা মাস কোনোভাবে পার হতে দে, তারপর তোকে ডিভোর্স দিয়ে আমি আমার বয়ফ্রেন্ডের কাছে চলে যাব। দেখো, সেই সব চিন্তা করে কোনো লাভ হবে না, কারণ আমি তোমাকে কখনোই ডিভোর্স দেব না। তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, সারা জীবন দুজন একসঙ্গে থাকার জন্য, তোমাকে নিয়ে সংসার করার জন্য। তোমাকে কেন আমি ডিভোর্স দিতে যাব বলো? কিন্তু আমি তোর সঙ্গে থাকবো না, কারণ তুই আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছিস। আমি আজ বা কাল তোকে ডিভোর্স দিয়ে চলে যাব। তাছাড়া আমি অন্য একজনকে ভালোবাসি। অন্য একজনের ভালোবাসা মনে রেখে আমি তোর সঙ্গে সংসার করতে পারবো না। যাকে ভালোবাসো তাকে ভুলে যাও, এখন থেকে আমাকেই ভালোবাসতে শুরু করো। আমি তোমার স্বামী। আর হ্যাঁ, একটা কথা মনে রেখো, এখন থেকে কিন্তু তোমাকে আমার কথাতেই চলতে হবে এবং সব সময় আমার কথাই শুনতে হবে। এছাড়া কিন্তু তোমার সামনে আর কোনো পথ খোলা নেই। তুই যদি মনে মনে এইরকমটাই ভেবে থাকিস, তাহলে তুই ভুল ভাবছিস। আমাকে তুই কখনো কন্ট্রোল করতে পারবি না। আমি আমার মতোই থাকতে পছন্দ করি, মুক্তা ও বিহঙ্গে উঠতে পছন্দ করি। সে তুমি আকাশে উড়ো, আর ভাই কিছু করো না কেন, তোমাকে আমার সঙ্গেই থাকতে হবে এবং যাই কিছু করো আমাকে নিয়ে করতে হবে। তুমি আমাকে বাদ দিয়ে অন্য কোনো চিন্তা কখনোই করতে পারবে না। এটা তুমি তোমার মাথায় ভালোভাবে ঢুকিয়ে নাও। এই বলে আকাশ নীলার দিকে এগিয়ে আসতে থাকে। এটা দেখে নীলা বলতে থাকে, ওই কি রে, কি হলো? কি সমস্যা তোর? তুই আমার দিকে এইভাবে এগিয়ে আসছিস কেন? একদম আমার কাছে আসার চেষ্টা করবি না। সেটা বললে হয় নাকি? আজ আমাদের বাসর রাত, আর আজ আমি তোমাকে আদর করব না? তোর আদরের গুষ্টি ক্লাই, চুপচাপ আমার চোখের সামনে থেকে চলে যা। বললাম তো, তুই অন্য রুমে গিয়ে ঘুমা। আমার সঙ্গে বাড়াবাড়ি করিস না। এমন এক চটকনা দেব, নিজের নাম পর্যন্ত ভুলে যাবি। আরে রাঙা পরি দুষ্টু বউটা আমার, তুমি এভাবে বলছো কেন? আমি তোমার জামাই লাগি, আর জামাইয়ের গায়ে কখনো হাত তুলতে হয় না, তাহলে আল্লাহ পাপ দেয়। এই কথাটা বলতে বলতে নীলার দিকে এগিয়ে আসতে থাকে আকাশ। আর আকাশের এভাবে ক্ষুধার্ত দৃষ্টি নিয়ে এগিয়ে আসতে দেখে নীলা বলতে থাকে, কি ব্যাপার, কি সমস্যা তোর? তুই এইভাবে আমার দিকে এগিয়ে আসছিস কেন? একদম ওইখানে দাঁড়িয়ে যা, বলে দিলাম। বললেই হলো, আজ আমি তোমার থেকে আমার ভালোবাসা আদায় করেই নেব। তুমি আমার বিয়ে করা বউ, তোমার উপর আমার সম্পূর্ণ অধিকার আছে, তাই তুমি যাই কিছু বলো না কেন আমি তোমার কোনো কথাই শুনবো না। দেখ আকাশ, একদম খারাপ হবে বলে দিচ্ছি। কিন্তু তুই একদম বেশি বাড়াবাড়ি করছিস, আর এর পরিণাম খুব খারাপ হবে। পরিণাম খারাপ হোক আর যত যাই কিছু হোক না কেন, তাতে আমার কোনো কিছুই যায় আসে না, কিন্তু আমি তোমাকে যেটা বলেছি সেটা করেই ছাড়বো। কারণ বাসর রাতে প্রত্যেকটা ছেলের স্বপ্নের রাত, এই রাতকে কেউ কখনোই নিজের হাতে নষ্ট করতে চাইবে না। আর তাহলে আমি কেন নিজের এই সুখময় রাতটাকে নষ্ট করব বলো? দেখ, তুই আমার সতীত্বে হাত দিতে পারিস না। আমি একজনকে ভালোবাসি আর তাকেই বিয়ে করব। সে ছাড়া আমার দেহ মন আমি অন্য কাউকে দিতে পারবো না। আর আজব তো, আমি আবার কখন তোমাকে দিতে বললাম? আমি নিজে আদায় করে নিতে জানি, তাই আমাকে কোনো কিছু বলতে হবে না। এই বলে আকাশ নীলার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নেয়, নীলাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে। সে নীলার দুই ঠোঁটে ইচ্ছে মতো চুমু খেতে থাকে, আর এইদিকে নীলা তো গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে। সে আকাশের হাত থেকে নিজেকে ছাড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না। এদিকে আকাশ দুটো ছেড়ে দিয়ে নীলার গলার নিচে
দুই ঠোঁট ডুবিয়ে দেয় আর ইচ্ছে মতো চুমু আর কামড় দিতে থাকে। নীলা আকাশের এরকম পাগলের মতো কর্মকাণ্ড নিজেকে আর কোনোভাবেই ঠিক রাখতে পারছিল না। যদিও সে আকাশকে বারবার নিজের থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আকাশ বারবারই তার দিকে ফিরে আসছিল আর তার সারা শরীরে ভালোবাসার স্পর্শ দিতে লাগছিল। নীলার হাজারো চেষ্টা ব্যর্থ হয়ে গেল আকাশের শক্তির কাছে। অবশেষে এসব অত্যাচার সহ্য করতে না পেরে জ্ঞান হারায় নীলা। আর এদিকে আকাশে সেদিকে কোনো লক্ষ্য নেই, তার মতো তার কাজ চালিয়ে যাচ্ছে। নিজের মনস্কামনা পূর্ণ হওয়ার পর নীলাকে ছেড়ে দিয়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে নীলার যখন জ্ঞান ফিরে আসে তখন প্রায় সকাল হয়ে এসেছে, বাইরের আলো ফুটে উঠেছে। নীলা জ্ঞান ফিরতেই বুঝতে পারল তার শরীরে কাপড় তো দূরের কথা, একটা সুতাও পর্যন্ত নেই। সে উঠে বসে নিজেকে ঢেকে নেওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু সেটা পারছিল না, কারণ তার সারা শরীর প্রচণ্ড ব্যথা করছিল, শরীর নাড়াতেই পারছিল না। এদিকে আকাশ তখন অঘরে ঘুমাচ্ছে আর এদিকে তার কোনো খেয়াল নেই। তখনই নীলা আকাশকে ডাকতে থাকে। ওই আকাশ, আকাশ, ঘুম থেকে ওঠ। আমার শরীরে কাপড় চোপড় কোথায় গেল? কাপড় চোপড় আর কোথায় থাকবে, খুঁজে দেখো আছে কোথাও। আমাকে বিরক্ত করো না, আমি ঘুমাচ্ছি, আমাকে শান্তি মতো ঘুমাতে দাও। এই বলে অপর পাশ ফিরে আবারও ঘুমিয়ে পড়ল আকাশ। আর এদিকে নীলা কোনো রকমে বিছানা থেকে উঠে নিজের কাপড়গুলো খুঁজে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। প্রায় ঘন্টাখানেক ধরে শাওয়ার নিল, তার সারা শরীরে কামড়ের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। নীলা খুব ভালোভাবেই বুঝতে পারল রাতে তার সঙ্গে কি হয়েছে। বেশ কিছুক্ষণ ঝর্ণা ছেড়ে দিয়ে কান্না করে, কারণ সে একজনকে ভালোবাসে। এখন সে তার কাছে কি জবাব দেবে? ঘণ্টাখানেক শাওয়ার নেওয়ার পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে নীলা। ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছিল, তখন সে দেখতে পায় তার গলার নিচে বেশ কয়েকটা কামড়ের দাগ একদম স্পষ্ট হয়ে আছে, লাল টুকটুকে হয়ে। এটা দেখে তার মেজাজ অনেক বেশি খারাপ হয়ে যায়, আর সে তখনই রেগে গিয়ে ঘুমন্ত অবস্থায় আকাশের গালে ঠাস করে একটা চর বসিয়ে দেয়। হঠাৎ ঘুমের মধ্যে এভাবে আক্রমণ আকাশকে অনেকটাই বিচলিত করে তোলে। এসে ঘুমের মধ্যে চিৎকার দিয়ে ওঠে আর বলতে থাকে, কি হলো? এই অসভ্যতা নিয়ে মানে কি? তুমি তোমার স্বামীর গায়ে কেন হাত তুলেছ? তুই আমার সঙ্গে যা করেছিস তারপর তোর সঙ্গে আমি খুব সামান্যই করেছি। আমি তো তোমার সঙ্গে খারাপ কিছুই করিনি, আমি তোমার স্বামী, তোমার উপর আমার অধিকার আছে, তাই এইটুকু তো আমি করতেই পারি। ওই হারামজাদা, এটা তোর কাছে এইটুকু মনে হচ্ছে? এই দেখ আমার গলার নিচে তুই কি করেছিস। এই বলেই নীলা গলার কাছে চুলগুলো সরিয়ে আকাশকে কামড়ের দাগগুলো দেখাতে লাগে। আকাশ তো তখন মুচকি মুচকি হাসতে থাকে। এটা দেখে তো নীলা আরও বেশি রেগে যায় আর বলতে থাকে, এই কি সমস্যা তোর? একে তো এত বড় একটা কাজ করেছিস, তার উপর আবার এইভাবে হাসছিস। আমি তোকে মেরে তক্তা বানিয়ে দিব। এতে লাভের লাভ কিছুই হবে না, বরঞ্চ তোমারই ক্ষতি হবে, অল্প বয়সে বিধবা হবে। হলে হব, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু তোকে আমি শায়েস্তা করে দেব। তুই এখনো আমাকে চিনতে পারিসনি। কি ভেবেছিস চাপে পড়ে তোকে বিয়ে করেছি বলেই আমি সব কিছু মেনে নেব? কখনোই না। সে তুমি কি করবে আর করবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তুমি নিজেই নিজের বিপদ ডেকে আনবে, এটা তোমাকে আমি বলে দিতে পারি। এই বলে একটা শয়তানি মার্কা হাসি দিয়ে বিছানা থেকে নেমে যাচ্ছিল আকাশ। তখনই নীলা বলতে থাকে, আমি তোর কথার আগাগোড়া কিছুই বুঝতে পারলাম না। তুই মরলে তাতে তো আমার কোনো ক্ষতি হবে না, কিন্তু তুই এই কথাটা কেন বলছিস যে নিজের বিপদ নিজে ডেকে আনবো? তখনই আকাশ ড্রেসিং টেবিলের উপর থেকে নিজের মোবাইলটা নিয়ে ছোট্ট একটা ভিডিও ক্লিপ নীলাকে দেখালো আর তারপর বলতে লাগলো, কাল রাতে তোমার সঙ্গে যা যা করেছি সব কিছুর ভিডিও ক্লিপ এটাতে রয়ে গেছে। যদি তুমি আমার সঙ্গে উল্টাপাল্টা কিছু করার চিন্তা করো তাহলে এই ভিডিও ভাইরাল করে দেব। কথাটা শোনা মাত্রই নীলার পায়ের নিচ থেকে মাটি একদম সরে গেল। সে ভাবতেই পারছে না আকাশ এরকমটা কি করে করতে পারলো। আকাশ মানুষকে ব্ল্যাকমেল করতে পারে, এটা নীলা জানতো, কিন্তু এভাবে একটা মেয়ের সম্মান নিয়ে খেলা করবে এটা তো নীলা কখনোই ভাবিনি। নীলা একদম কান্না করে দিল আর তারপর আকাশকে বলতে লাগলো, দেখ তুই আমার সঙ্গে যা করেছিস তাই একদমই খারাপ কাজ করেছিস। এখন আর আমার সঙ্গে এমন কিছু করিস না। যা, আমার বেঁচে থাকার ইচ্ছেটাকেই গুছিয়ে দেবে। তোমাকে কখনোই
আমার জন্য মরতে হবে না, তবে বাঁচতে হবে জন্ম থেকে জন্মান্তর, কারণ আমি তোমায় প্রচণ্ড ভালোবাসি। আমার পরে তুমি অন্য কাউকে ভালোবাসো, এটা আমি কখনোই চাই না। তুই আমাকে কতটা ভালোবাসিস সেটা তো এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। তুই যদি আমাকে ভালোবাসতি তাহলে আমার এমন একটা ভিডিও ক্লিপ তোর ফোনে রাখতে পারতি না। এটা তোমাকে আমার করে রাখার হাতিয়ার। যে কোনোভাবে তোমাকে বিয়ে তো করেছি, কিন্তু তুমি যে কোনো সময় আমাকে ডিভোর্স দিয়ে চলে যেতে পারো, এটা আমি খুব ভালো করেই জানি। তাই আমি এই কাজটা করেছি যাতে তুমি আমার সঙ্গে থেকে যেতে বাধ্য হও। এই বলে মোবাইলটা সঙ্গে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল আকাশ। আর এদিকে নীলা বিছানার উপর বসে বসে কান্না করতে লাগলো আর মনে মনে নিজেকেই দোষ দিতে লাগলো। কেন যে এত মানবতা দেখাতে গিয়ে এই ছেলেটাকে বিয়ে করেছিলাম, আমি তো সেটাই বুঝতে পারছি না। এখন মনে হচ্ছে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছি। তখন চাইছে তাই হতো, এই ছেলে মরে গেলে মরে যেত, কিন্তু এখন তো মহা ঝামেলায় পড়ে যেতে হলো। কি ভিউয়ার্স, আপনারা কোনো কিছু বুঝতে পারছেন না তো? আমি জানি আপনারা গল্পের আগাগোড়া কোনো কিছুই বুঝতে পারছেন না। তো তো ভিউয়ার্স, চলুন অতীতের ছোট্ট একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি আর সম্পূর্ণ গল্পটা আপনাদেরকে বুঝিয়ে বলি। আমাদের গল্পের নায়িকা নীলা সেই বছর অনার্স 3য় বর্ষের ছাত্রী। ভার্সিটিতে ভর্তি হওয়ার পরই তার একটা ছেলের সঙ্গে সম্পর্ক হয়, আর সেই ছেলেটাকে নীলা খুব ভালোবাসে আর ছেলেটাও নীলাকে অনেক বেশি ভালোবাসে। ছেলেটা এই বছর ফাইনাল ইয়ারে পড়াশোনা করে। পড়াশোনা শেষ করার পর কোনো একটা চাকরি বাকরি নিবে আর তারপরেই নীলাকে বউ সাজিয়ে নিজের বাড়িতে নিয়ে যাবে, এটাই তাদের পরিকল্পনা। কিন্তু সেই পরিকল্পনায় পানি ঢেলে দিল আমাদের গল্পের নায়ক আকাশ। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা একদম ঠিকই শুনেছেন, আকাশ হলো আমাদের গল্পের নায়িকা নীলার আপন খালাতো ভাই। আকাশ তার বাবা মায়ের সঙ্গে অন্য শহরে থাকতো আর সেখানেই পড়াশোনা করত। কিন্তু তাদের পারিবারিক কলহের জন্য আকাশের বাবা মা দুজনেই সিদ্ধান্ত নেন তাকে ঢাকায় রেখে পড়াশোনা করাবেন। আর সেই চিন্তায় বিপন্ন হয়ে পড়েন তারা, কারণ ঢাকাতে তাদের নিজেদের কোনো বাড়ি ছিল না যেখানে ছেলেদেরকে পড়াশোনা করাতে পারে। আর এদিকে তখনই আকাশের এমন মনে পড়ে তার বড় বোনের বাসা তো ঢাকাতেই, তাই তিনি নিজের বোনের সঙ্গে যোগাযোগ করেন। আপু, তোদের বাসায় কি আকাশকে রেখে ঢাকা ভার্সিটিতে পড়াশোনার ব্যবস্থা করতে পারবি? কেন পারবো না, অবশ্যই পারবো, কোনো সমস্যা হবে না। তুই আকাশকে পাঠিয়ে দে, তারপর বাকি সব কিছু আমি ম্যানেজ করে নেব। আপু, তুই একটু দুলা ভাইয়ের সঙ্গে কথা বলে দেখ, কারণ শহরের ব্যাপার স্যাপার তো। তোরা যদি নিশ্চিত হয়ে বলিস তাহলেই আকাশকে তোদের ওখানে পাঠিয়ে দেব। আমাদের এখানে একটু ঝামেলা হচ্ছে, তাই এখানে আকাশকে রাখতে চাইছি না। আরে আমি বললাম তো, কোনো ঝামেলা হবে না, তুই আকাশকে পাঠিয়ে দে। আমি আজ রাতে তোর দোলা ভাইয়ের বাসায় আছে, কথা বলে রাখবো। এই বলে দুই বোন কথা শেষ করে। আর এদিকে সেই দিন রাতের বেলা যখন নীলার বাবা অফিস শেষ করে বাসায় ফিরে আসে, তখনই নীলার আম্মু সব কিছু নীলার আব্বুকে খুলে বলেন। সব কিছু শুনে নীলার আব্বু বলেন, আরে এটা নিয়ে এভাবে কথা বলার কি আছে? আকাশ তো আমাদের ছেলের মতোই, বল পাঠিয়ে দিতে, কোনো সমস্যা হবে না, আমি নিজে সব কিছু ব্যবস্থা করে দেব। আর তারপরেই আকাশের আব্বু আম্মু নিশ্চিন্ত হয়ে আকাশকে ঢাকায় পাঠিয়ে দেয় তার বড় খালার বাসায়। আর সেই থেকে শুরু হয় ঝামেলা। আকাশ যেদিন থেকে নীলাদের বাড়িতে আসে সেদিন থেকে সবসময় নীলার দিকে অন্যরকম একটা দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকতো, যদিও এটাকে অন্য কেউ খারাপভাবে নিত না, কারণ তারা সম্পর্কে ভাই বোন। তাদের নিয়ে বাজে চিন্তা কখনোই কারোর মাথায় ছিল না। তাছাড়া আকাশের সমস্ত পড়াশোনা ও নীলা নিজের দায়িত্ব নিয়ে বুঝিয়ে দিত, আর সেটাই তার জীবনের কাল হয়ে দাঁড়ালো। আকাশ ঢাকায় এসেছে প্রায় সপ্তাহখানেক হয়ে গেছে, আর দুদিন ধরে ভার্সিটিতে যাচ্ছে। এই দুদিনের মধ্যেই বিশাল এক ঝামেলা বাজিয়ে দিয়েছে। নীলা একটা ছেলেকে পছন্দ করে এবং তারা একে অপরকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে। যদিও নীলা এই ব্যাপারটা আকাশের সামনে আনতে চাইলে, কিন্তু সেদিন ভার্সিটি ছুটি হওয়ার পর যখন নীলা আর তার বয়ফ্রেন্ড হাত ধরাধরি করে ভার্সিটি ক্যাম্পাসের দিকে এগোচ্ছিল, তখনই সেটা আকাশের চোখে পড়ে যায়। আর আকাশ মুহূর্তের মধ্যে সেখানে উপস্থিত হয়ে বলতে থাকে, কি হচ্ছে এসব আপু? দেখ, যেখানে তুই নিজের চোখে দেখতেই পাচ্ছিস
কি হচ্ছে না হচ্ছে সেখানে আবার নতুন করে জিজ্ঞাসা করছিস কেন? তুই তো ছোট বাচ্চা নয়, সেটাই তোকে সব কিছু বুঝিয়ে দিতে হবে। আপু, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। আমি খালামণি আর খালুর কাছে সব কিছু বলে দেব। দেখ ভাই, ভুলেও এরকম কিছু করিস না, কারণ তুই আমার আব্বু আম্মুর সম্পর্কে খুব ভালো করেই জানিস। তারা যদি জানতে পারে আমি কোনোভাবে একটা ছেলের সঙ্গে রিলেশনে আছি, তাহলে তারা অনেক বেশি কষ্ট পাবে। তাই তোকে রিকোয়েস্ট করছি, প্লিজ আব্বু, আমাকে এই ব্যাপারে কোনো কিছু বলিস না। ঠিক আছে, আমি খালামণি আর খালুকে এ ব্যাপারে কোনো কিছুই বলবো না, তবে তার জন্য আমার একটা শর্ত আছে। তোর টাকা চাই, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি তোকে টাকা দিয়ে যাব। টাকা কেন চাইবো? আমার তো অন্য কিছু চাই, তবে সেটা এখন বলবো না, অন্য সময় বলবো। তখনই পাশ থেকে নীলার বয়ফ্রেন্ড শুভ বলতে থাকে, হ্যাঁ দুলা ভাই, আপনি একদম ঠিক করতে পেরেছেন। আমি কি আমার বোনের কাছে এমন কিছু চাইতে পারি যেটা আমার বোন আমাকে দিতে পারবে না? অবশ্যই আমি এমন কিছুই চাইবো যেটা আমার বোনের কাছে অ্যাভেলেবল। তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুই এখন বাসায় চলে যা। আমি একটু শুভর সঙ্গে বাইরে বের হব, আর ঘন্টাখানেকের মধ্যেই চলে আসব। আমরা যদি আমার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করে, তাহলে তুই বলবি আমি আমার বান্ধবীর সঙ্গে এক্সট্রা ক্লাস করছি, ক্লাস শেষ হলেই চলে আসব। এই না না, আমি তোমার জন্য একদম মিথ্যা বলতে পারবো না। একটা সপ্তাহ গোপন করব, এটাই তো অনেক বেশি। তার উপর আবার কেন আমি তোমার জন্য মিথ্যা বলতে যাব? তুই আমার জন্য মিথ্যা বলবি কারণ আমি তোর বোন হই। তাছাড়া আমি যে তোকে বললাম তুই আমার কাছে যা চাইবে আমি তোকে তাই দিব। তাই প্লিজ তুই আমার এইটুকু উপকার কর, আব্বু আম্মুর সামনে আমার ব্যাপারে কিছু বলিস না। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি যেমনটা চাইবে তেমনটাই হবে। তবে আমি তোমার কাছে যা চাইবো তোমাকে কিন্তু তাই দিতে হবে। তখন কিন্তু আবার তুমি আমাকে না বলতে পারবে না, তাহলে কিন্তু খুব খারাপ কিছু হয়ে যাবে। এটা আমি তোমাকে বলে দিচ্ছি। হ্যাঁ রে ভাই, সুপার, একদম ঠিক কথাই বলেছে। তুই প্লিজ আব্বু আম্মুর কাছে এ ব্যাপারে কিছুই বলিস না। তুই আমার কাছে যা চাইবি তাই পাবি। ঠিক আছে, তাহলে যেতে পারো। এই বলে আকাশ নীলাকে সেখান থেকে যেতে দিল, আর সে তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে বাসে চলে আসলো। বাসে এসে কলিং বেল চাপ দিতে নীলার আম্মু এসে বাসার দরজা খুলে দেয়। আকাশকে একা একা বাড়ির ভিতর প্রবেশ করতে দেখে নীলার আম্মু আকাশকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার আকাশ, তুই একা কেন? নীলা কোথায়? খালামণি আপুর এখনও ছুটি হয়নি, সামনেই তো তাদের এক্সাম আছে, তাই তাদের এক্সট্রা ক্লাস চলছে। ক্লাস শেষ হলে চলে আসবে, বেশি সময় লাগবে না। তাহলে তুইও একটু ওয়েট করতি, তোর আপুর ক্লাস শেষ হলে তাকে সঙ্গে নিয়েই চলে আসবি। না মানে আসলে খালামণি আমার মাথাটা একটু ব্যথা করছে, তাই আমি আগে ভাগেই চলে আসলাম। আপু চলে আসবে, তুমি কোনো চিন্তা করো না। ও আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোকে খাবার দিচ্ছি। খাবার খেয়ে তারপর একটা ঘুম দিয়ে তাহলেই মাথা ব্যথা একদম ঠিক হয়ে যাবে। তারপর আকাশ আর কোনো কথা না বলে সেখান থেকে সোজা নিজের রুমে চলে গেল। কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে নীলা তার বয়ফ্রেন্ডের সঙ্গে রেস্টুরেন্টে বসেছে। দুজনে দুজনার হাতে হাত রেখে গল্প করছে। তখনই সেখানে নীলার একজন বান্ধবী চলে আসে। কী রে, কী ব্যাপার দোস্ত? তলে তলে এই সব কিছু চলছে, আমাদের তো কোনো কিছু জানালিও না। তোদেরকে জানানোর মতো সময়টা এখনো হয়ে ওঠেনি, তাহলে জানাবো কেন? যখন সময় হবে তখন অবশ্যই জানাবো। বাই দ্য ওয়ে, তুই এখানে কি করিস? তুই এখানে যেটা করতে এসেছিস আমিও নিশ্চয়ই সেটাই করতে এসেছি, কারণ এসব রেস্টুরেন্টে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছাড়া তো অন্য কেউ আসে না, এটা তো তুই খুব ভালো করেই জানিস। সেটা সময় হলে দেখতে পাবেন। আপনারা কথা বলুন, আমি অন্য কোথাও বসি। আমি আবার আপনাদের মধ্যে কাবাবের হাড্ডি হতে চাই না।
এই বলে রূপা অন্য পাশে একটা টেবিলে গিয়ে বসলো আর অপেক্ষা করতে লাগলো তার বয়ফ্রেন্ডের জন্য। নীলা আর শুভ দুজনেই কফি খেতে সেখানে এসেছিল। কফি খাওয়া শেষ হলে রেস্টুরেন্ট টেবিল মিটিয়ে দুজনেই এখান থেকে বেরিয়ে পড়লো। তখনই নীলা বলতে লাগলো, জানি না আজ বাসায় যাওয়ার পর কি হবে, কারণ আমার খালাতো ভাই এটা যে ফাজিলের হাড্ডি না জানি কি জিনিস আবদার করে বসে। আরে টাকা লাগবে না, টাকা আমার কাছে আছে। আব্বু আমাকে হাত খরচের যে টাকা দিয়েছিল পুরোটাই রয়ে গেছে, এটা তুমি তোমার কাছেই রেখে দাও। এই বলে নীলার হাতে টাকাটা গুজে দিল শুভ আর নীলাকে একটা রিকশায় উঠিয়ে দিয়ে নিজে বাসায় চলে গেল। নীলার বাসে আসতে আসতে বিকেল 5টা বেজে যায়। এদিকে আকাশ তখন ঘুম থেকে উঠে, তখনই তার হঠাৎ করে নীলার কথা মনে পড়ে। মনে মনে দুষ্টু বুদ্ধি এটে রুম থেকে বের হয় আর নীলার রুমের দিকে এগিয়ে যায়। নীলার রুমে সচরাচর কেউ আসে না, তাই নীলা দরজা খোলা রেখেই এই রুমের ভিতরে কাপড় চেঞ্জ করছিল। এমন সময় আকাশ ভিতর ঢুকে পড়ে। ওই সময়টাতে নীলার শরীরে একটা সুতা পর্যন্ত ছিল না। নীলা মনে মনে ভেবেছিল যদি এই সময় কেউ রুমের ভিতর প্রবেশ করে তাহলে অবশ্যই রুমের দরজায় নক করবে, তারপরে ভিতর প্রবেশ করবে। কিন্তু আকাশ সেই রকম কোনো কিছুই করলো না, চুপচাপ সোজা রুমের ভিতর ঢুকে গেল। রুমে ঢুকে নীলাকে এই অবস্থায় দেখে সে হাঁ করে নীলার দিকে তাকিয়ে আছে। নীলা পিছন থেকে কাপড় চেঞ্জ করছিল, তাই কোনো কিছু বুঝতে পারেনি। কাপড় চেঞ্জ করা শেষ হলে সে যেই না ফিরে তাকাবে পিছন থেকে, তখনই দেখতে পেল আকাশ তার পিছনে দাঁড়িয়ে আছে। আকাশকে দেখেই সে অনেকটাই ভয় পেয়ে চমকে গিয়ে বলতে লাগলো, কিরে তুই এখানে কেন আসলি? কেন, তুমি টের পাওনি? আমি যদি টের পেতাম তাহলে অবশ্যই তোকে এ ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা করছি না। একদম ঢং করো না। তুমি তো ইচ্ছে করেই তোমার সব কিছু আমাকে দেখিয়ে ফেলেছো, তাহলে এখন আবার ঢং কেন করছো? তার মানে তুই অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছিস আর আমি কাপড় চোপড় চেঞ্জ করছিলাম, সবকিছুই দেখছিলি? এখানে কিন্তু আমার কোনো দোষ নেই। তুমি আমাকে ইচ্ছাকৃত দেখাচ্ছিলে, তাই তো আমি দেখছিলাম। তুমি যদি আমাকে দেখাতে না চাইলে তাহলে অবশ্যই রুমের দরজা লক করে রাখতে, নয় তো ওয়াশরুমে গিয়ে কাপড় চেঞ্জ করতে। নীলা মাথায় হাত দিয়ে বসে পড়ে। তার ছোট ভাই নিজের সব কিছু দেখে ফেলেছে, এটা নীলা ভাবতে পারছে না। নীলা তখন আকাশকে বলতে থাকে, এই বাড়িতে আমার রুমে কখনোই কেউ এভাবে নক না করে ঢুকে পড়ে না। যদি কারোর প্রয়োজন পড়ে আমার রুমে প্রবেশ করার, তাহলে অবশ্যই তারা আমার অনুমতি নেয়। কিন্তু তুই কোনো কিছু বলা ছাড়াই আমার রুমের ভেতর চলে আসলি কেন? ওই যে বলেছিলাম, তখন তোমার কাছে যা চাইবো না করতে পারবে না, সেটাই আমাকে দিতে হবে। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে তুই এইভাবে হুট করে আমার রুমের ভেতর ঢুকে পড়বি? এটা তো কোনো ভদ্রতার মধ্যে পড়ে না। দেখো, আমায় ভদ্রতা শেখাতে এসো না, আমি তোমায় ছোট্ট একটা কথা বলতে এসেছি। মানে কি এসবের? একে তো অসভ্যতা করেছিস, এখন আবার এত বড় বড় কথা বলছিস? বলছি তো, কারণ তার পারমিশন তুমি আমাকে দিয়েছো। আর তোমাকে আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, ওই ছেলেটার সঙ্গে তুমি মিশবে না। কথাটা শুনেই মেজাজ খারাপ হয়ে যায় নীলার। সে একটু চিৎকার দিয়ে বলে ওঠে, আমি কি করব না করব সেই কৈফিয়ত আমাকে তোর কাছে দিতে হবে নাকি? তুই কে আমার কাছে কৈফিয়ত চাইবার? সেটা তুমি সময় হলেই বুঝতে পারবে। তবে এখন আমি যেটা বলেছি সেটাই শোনো, তা না হলে খারাপ কিছু হয়ে যাবে, বলে দিলাম। এই বলে আকাশ রুম থেকে বের হয়ে চলে গেল। আর এদিকে তখনই নীলারামও নীলার রুমে আসলো। তিনি রুমে প্রবেশ করে নীলাকে জিজ্ঞাসা করতে লাগলেন, কি ব্যাপার, কি হয়েছে? তোর রুমে চিৎকারের আওয়াজ শুনলাম কেন? কিছু না আম্মু, তবে তোমাকে একটা ছোট্ট কথা বলে দিচ্ছি। তুমি তোমার বোনের ছেলেকে বলে দিও সে যেন আমার ব্যক্তিগত ব্যাপারে নাক না গলাতে আসে। কেন, কি হয়েছে সে তো আমাকে খুলে বল। যা হয়েছে সেটা তোমাকে জানতে হবে না, শুধু তোমাকে যেটুকু বলে দিচ্ছি এইটুকুই করো। আকাশকে বলে দিও আমার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ যেন না করে।
আচ্ছা ঠিক আছে, আমি বলে দেব। তবে একটা কথা ভুলে যেও না, সে কিন্তু তোমার ছোট ভাই, তার সঙ্গে যথেষ্ট ভালো ব্যবহার করবে। এই বলে নীলার আম্মু রুম থেকে বের হয়ে চলে গেলেন। আর এদিকে দেখতে দেখতে আরও 2 দিন চলে গেল। 2 দিন নীলার একটু শরীর খারাপ ছিল, তাই সে আর ভার্সিটিতে যায়নি। 3য় দিন ভার্সিটিতে প্রবেশ করা মাত্রই নীলার বয়ফ্রেন্ডের সমী এসে নীলাকে জড়িয়ে ধরে। আর তখনই আকাশ তার পাশে দাঁড়ানো ছিল। ব্যাপারটা আকাশ আর হজম করতে পারল না। রাগী ফুসফুস করতে করতে সেখান থেকে চলে গেল। যদিও নীলা আর শুভকে কোনো কিছুই বলেনি, কিন্তু নীলা খুব একটা ভালোভাবে বুঝতে পেরেছিল কেন আকাশ এভাবে ফুসফুস করতে করতে এখান থেকে চলে গেছে। কিন্তু নীলার এতে কোনো কিছু যায় আসে না। চলে গেছে তাতে তার কি? এতদিনের সম্পর্ক তাদের কিভাবে কোনো এক তৃতীয় ব্যক্তির জন্য তাদের এই সম্পর্ক ভেঙে দিতে পারে? সুবার নীলা হাঁক করার পর নিজেদের ক্লাসে চলে যায়। আর এদিকে আকাশ নিজের ক্লাসরুমে এসে রাগে ফুসফুস করছে। তখনই তার এক বন্ধু তার পাশে এসে বসে আর তাকে বলতে থাকে, কি ব্যাপার দোস্ত, কি হয়েছে? তোকে এমন রাগান্বিত দেখাচ্ছে কেন? কারোর সঙ্গে কি ঝগড়াঝাটি করছিস নাকি? আরে না দোস্ত, ব্যাপারটা সেরকম কিছু নয়, ব্যাপারটা অন্য কিছু। তোর কোনো আপত্তি না থাকলে আমায় খুলে বলতে পারিস। আমি এটা আজীবন গোপন রাখবো, কখনো কাউকে কিছু জানতে দিব না। তুই আমায় ভরসা করতে পারিস। এই কথা শুনে আকাশ রাজকে সব কিছু খুলে বলে। সব কিছু শুনে রাজ কিছু সময় চুপ করে বসে থাকে আর তারপর বলতে থাকে, দোস্ত, তুই একটা কাজ করতে পারিস। তুইও আমাদের ভার্সিটির সুন্দরী কোনো মেয়েটাকে প্রেম কর। নীলা আপুর সামনে তুই মেয়েটার সঙ্গে যা ইচ্ছে তাই করবি। দেখবি তোদেরকে দেখবি আর লুচির মতো ভুলবে। আর তখনই নিজের ওই ছেলেটাকে ছেড়ে দিয়ে তোর কাছে চলে আসবে। হ্যাঁ দোস্ত, এটা তো তুই একদম ঠিক কথাই বলেছিস। আমি তো এই ব্যাপারটা এর আগে ভেবে দেখিনি। ঠিক আছে, তুই যখন বলেছিস তখন আমি এটাই করব। তুই আমার দেওয়া এই টেকটনিটা অ্যাপ্লাই করে দেখ। আমি জানি তুই 100% সফল হবি। ঠিক আছে, সেটা না হয় বুঝলাম, কিন্তু তার জন্য প্রথমে তো একটা মেয়ে লাগবে। এখন মেয়ে কোথায় পাবো আমার সঙ্গে প্রেম করার জন্য? আরে দোস্ত, তুই এত চিন্তা করিস কেন? তোকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। তুই আমাকে শুধু 2টা দিন সময় দে, এর মধ্যে আমি তোর গার্লফ্রেন্ড জুটিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, আমার কিন্তু একটা কথা আছে। কি কথা বল, আমি তোর সব কথা শুনতে রাজি আছি। তোর কাজ ঠিকঠাকভাবে হয়ে যাওয়ার পর কিন্তু আমাকে ট্রিট দিতে হবে। আমি যা খেতে চাইবো তাই খাওয়াতে হবে। ওকে ডিয়ার, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুই যা চাইবি তাই পাবি। বলতে বলতে ক্লাস টিচার চলে আসে আর তারা ক্লাসে মনোযোগ দেয়। আর ঠিকই 2 দিন পরে রাজ আকাশকে বলতে থাকে, দোস্ত, মেয়ে পেয়ে গেছি তোর সঙ্গে কয়েকদিন প্রেম করার জন্য। তবে মেয়েটাকে যে কয়দিন তোর সঙ্গে প্রেমের অভিনয় করবে তার জন্য একটা নির্দিষ্ট রেনুনারেশন চার্জ করতে হবে। ওকে দোস্ত, কোনো সমস্যা নেই, টাকা পয়সা কোনো ব্যাপার না। আমার বাবার কি টাকা পয়সার অভাব আছে নাকি? তোরা জানিস আমার বাবা আমাকে প্রতি মাসে কত টাকা হাত খরচ দেয়। না রে ভাই, তোর ব্যাপারে এত কিছু জানা হয়ে ওঠেনি। তুই নিজের থেকে কোনো কিছু বলিসনি, আর সেরকম সুযোগ হয়ে ওঠেনি। যাই হোক, চল তোকে মেয়েটার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। এই বলে রাজ আকাশকে নিয়ে ভার্সিটি ক্যান্টিনে চলে আসে। সেখানে মেয়েটা তাদের দুজনের জন্য অপেক্ষা করছিল। আকাশ আর রাজ মেয়েটার সামনে এসে দাঁড়ায়। তখনই রাজ মেয়েটাকে উদ্দেশ্য করে বলতে থাকে, তিশা, এই হলো আকাশ। এর সঙ্গেই তোকে কিছুদিন প্রেমের অভিনয় করতে হবে। ওকে ঠিক আছে, কোনো সমস্যা নেই। ছেলেটা যথেষ্ট হ্যান্ডসাম আছে, আমার রিয়েল বয়ফ্রেন্ড বানাতেও সমস্যা হবে না। আরে এই না, একদম উল্টাপাল্টা চিন্তা করবে না। আর আমাকে ফাঁসানোর চিন্তা তো একদমই করবে না। তোমাকে আমার সঙ্গে ঠিক 1 মাস প্রেমের অভিনয় করতে হবে। যদি এর মধ্যেই কাজ হয়ে যায় তাহলে তার আগেই তুমি ছাড়া পেয়ে যাবে। আর তার জন্য তুমি যত টাকার রেমুনারেশন চার্জ চাও আমি তোমাকে তাই দেব। তবে আমাকে নিয়ে রিয়েল লাইফে কোনো স্বপ্ন দেখা যাবে না। কমন ডিয়ার, আমি তো তোমার সঙ্গে জাস্ট একটু মজা করছিলাম, কোনো ব্যাপার না। তুমি যেভাবে বলবে সেভাবে হবে। আমি আবার টাকার জন্য সব করতে পারি। আচ্ছা দোস্ত, ঠিক আছে, তাহলে তোরা দুজন কথা বল। আমার একটু কাজ আছে, আমি আসছি।
এই বলে রাত সেখান থেকে চলে গেল। আকাশ মেয়েটার পাশে বসলো আর বলতে লাগলো, তুমি তো রাজের কাছে আমার ব্যাপারে সব কিছু জেনে নিয়েছো। এখন তোমার কাজ কি সেটা তো তুমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছো, তাই না? হ্যাঁ রাজ আমাকে সব কিছু বুঝিয়ে বলেছে, কোনো সমস্যা নেই, তুমি যেভাবে বলবে সেভাবেই হবে। তখনই আকাশ দেখতে পেল নীলা তার বয়ফ্রেন্ডকে নিয়ে ক্যান্টিনে ঢুকছে। তখনই আকাশ তিশার হাত ধরে বলতে লাগলো, ওই যে দেখতে পাচ্ছ ছেলেটা আর মেয়েটা আসছে, ওই মেয়েটাই আমার টার্গেট। তোমার অ্যাক্টিং শুরু করে দাও। বলতে বলতে মেয়েটা আকাশের পাশে এসে বসলো আর তারপর আকাশের হাত দুটো ধরে নীলাকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, উফ জান পাখি, তুমি আমাকে নিয়ে কবে ডেটিংয়ে যাবে বলো না, তোমার সঙ্গে পার্সোনালি টাইম কাটাতে আমার খুব ইচ্ছে করছে। আরও চান, একটু ওয়েট করো। আমি একটা ঝামেলার মধ্যে আছি, ঝামেলাটা থেকে আগে উঠে যাই, তারপর তোমাকে নিয়ে কক্সবাজার যাব। সেখানে আমরা 1 সপ্তাহ আরও টাইম স্পেন্ড করব। আর জান তুমি কিন্তু আবার আমাকে নাকি অন্য কোনো মেয়ের দিকে নজর দিবে না, আমি কিন্তু অন্য মেয়েদের থেকে কোনো অংশেই কম নই। জান, সেই জন্যই তো আমি তোমাকে বেছে নিয়েছি। তুমি অন্য মেয়েদের থেকে জাস্ট লুকিং হট, তোমার মতো একটা হট মেয়েকে তো আমার প্রয়োজন। অন্যরা তো সব গাইয়া খ্যাত ভূত। তখনই নীলা একদম তাদের কাছে চলে এসেছিল। নীলা এই কথাগুলো শুনে মাত্রই আকাশের সামনে এসে দাঁড়ায়। আকাশের কান মলে দিয়ে বলতে থাকে, কি বললি তুই? তোর এত বড় সাহস! এই তো কয়েকদিন হলো ভার্সিটিতে ভর্তি হয়েছিস, আর এখনই এসব আকাম কুকাম শুরু করে দিয়েছিস। দেখো, একদম ভালো হচ্ছে না বলে দিলাম। আমার গার্লফ্রেন্ডের সঙ্গে আমি যাই, যে তাই করব, তাতে তোমার কি সমস্যা? তুমি যদি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে সময় কাটাতে পারো, তাহলে আমি কেন আমার গার্লফ্রেন্ডের সঙ্গে সময় কাটাতে পারি না? দেখ, আমাদের সময় কাটানো আর তোদের সময় কাটানোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। এটা তুই খুব ভালো করে জানিস। আমরা দিনের বেলায় কোনো রেস্টুরেন্টে বা পার্কে বসে সময় কাটাই, আর তোরা কি বলছিস সেটা কিন্তু তোরা খুব ভালো করেই জানিস। দেখো, আমরা কি করব না করব সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। তোমার নাক গলানোর কোনো কারণ নেই, আমাদের যা ইচ্ছে হবে আমরা তাই করব। ও আচ্ছা, এই ব্যাপার। এতক্ষণে আমি বুঝতে পেরেছি তোকে কেন খালামণি আমাদের বাসায় পাঠিয়ে দিয়েছে। নিশ্চয়ই বাড়িতে এমন কোনো আকাম কুকাম করে যে কারণে তোর জন্য তাদের সমাজে মুখ দেখাতে অসুবিধা হচ্ছিল, যাতে তারা কিছুদিন শান্তিতে থাকতে পারে, সেই জন্যই তোকে এখানে পাঠিয়ে দিয়েছে। দেখো, একদম উল্টাপাল্টা কথা বলার চেষ্টাও করবে না। আমার মা বাবা আমাকে এসবের জন্য এখানে পাঠায়নি, সেটা তুমিও খুব ভালো করেই জানো। হ্যাঁ, সেটা তো এখন নিজের চোখের সামনেই দেখতে পাচ্ছি। 2 দিন হলো না ভার্সিটিতে এসেছিস, আর এখনই গার্লফ্রেন্ড নিয়ে কক্সবাজার ট্যুর দেওয়ার চিন্তা করছিস? আমরা দুজন এখানে কথা বলছি, আপনি কে? হুট করে আমাদের মাঝখানে ঢুকে পড়েছেন। ও আচ্ছা, তাই বুঝি সম্পর্ক এত দূর চলে গেছে যে আমার ভাইয়ের ব্যাপারে কথাও বলতে পারবো না? দেখুন, আপনাকে আমি চিনি না, আর আপনাকে চেনা বা জানার কোনো ইচ্ছে আগ্রহ আমার নেই। তবে ছোট্ট করে একটা কথা বলতে, চুপচাপ এখান থেকে চলে যান। আমাদেরকে আমাদের মতো থাকতে দিন। আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমাদের যা ইচ্ছা আমরা তাই করতে পারি, সেখানে আপনার হস্তক্ষেপ করার কোনো অপশন নেই। এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু শুনলো। তখনই পাশ থেকে শুভ নীলাকে বলতে থাকে, তুমি ওদের পক্ষ নিয়ে কথা বলছো? ওরা কি বলছে তুমি শুনতে পেয়েছো? হ্যাঁ দুলাভাই, আপনি একদম ঠিক ধরতে পেরেছেন। আপনি আপনার এই তার ছেলেটাকে এখান থেকে নিয়ে চলে যান। কথাটা শুনেই মেজাজ খারাপ হয়ে গেল নীলার। সে একটু চিৎকার দিয়ে বলতে লাগলো, কি বললি তুই? আমি তার ছেঁড়া? আজকে বাসায় আয়, তারপর তোকে বোঝাবো মজা। আর অঙ্ক করতে আমার কাছে আসবি না। অঙ্ক তোর কোন দিক দিয়ে দিব তার কোনো ঠিক ঠিকানা নেই। বলে দাঁত কিরমির করতে করতে ক্যান্টিন থেকে বয়ফ্রেন্ডকে নিয়ে বের হয়ে গেল নীলা। এদিকে আকাশ আর তিশা দুজনেই হাসতে হাসতে শেষ। সেদিন রাতের বেলা যখন আকাশ অঙ্ক করার জন্য নীলার রুমে গেল, তখন নীলা আকাশকে বলতে লাগলো, তুই এখন কেন আমার কাছে এসেছিস? এখন যা তোর এই গার্লফ্রেন্ডের কাছে, তোর এই গার্লফ্রেন্ড তোকে অঙ্ক বুঝিয়ে দেবে। আমি তোকে কোনো অঙ্ক বুঝিয়ে দিব না। দেখো, তুমি যদি আমার সঙ্গে বেশি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু আমি খালামণির কাছে সব কিছু বলে দেব। এখন তুমি
নিজেই চিন্তা করো কোনটা তোমার জন্য ভালো হবে। আমি খালামণির কাছে সব কিছু বলে দেব, নাকি তুমি আমাকে অঙ্কটা করিয়ে দেবে? তুই কি আমাকে ভাগে পেয়েছিস নাকি? তুমি যেটা মনে করো সেটাই। আমি তোমাকে এই ব্যাপারে কোনো কিছুই বলবো না। প্রেম তো আর আমি একা একা করেছি না, প্রেম তো তুইও করেছিস, তাহলে আমাকে কেন এভাবে বলছিস? দেখো, আমি ছেলে মানুষ, তাছাড়া আমার ফ্যামিলি আমাকে যথেষ্ট স্বাধীনতা দিয়ে বড় করেছে। আমাকে কিন্তু কেউ কিছুই বলবে না। আর তোমার ব্যাপারে যদি জানতে পারি তাহলে তোমাকে পড়াশোনা তো অনেক দূরের কথা, বাসা থেকে বের হওয়াই বন্ধ করে দেবে। তোমার বাবার মেজাজ সম্পর্কে তোমার ভালোই আইডিয়া আছে আশা করি। হ্যাঁ, সেই জন্যই তো তুই আমাকে এইভাবে ভাগে পেয়েছিস। এখন যদি আব্বু আম্মু এই ব্যাপারে কোনো কিছু জানতে পারে তাহলে আমার পড়াশোনা বন্ধ করে দিবে, বাসা থেকে বের হওয়া বন্ধ করে দিবে। যখন বুঝতেই পেরেছো তখন আর আমার সঙ্গে লাগতে কেন এসেছো? চুপচাপ অঙ্কটা বুঝিয়ে দাও। নীলা আর তখন কোনো কথা বলার সাহস পেল না। চুপচাপ আকাশকে অঙ্কটা বুঝিয়ে দিতে লাগলো। আর এভাবেই কাটতে লাগলো দিন। হঠাৎ একদিন সন্ধ্যার দিকে আকাশ নীলার রুমে এসেছে অঙ্ক করতে। নীলা তখন ঘুমাচ্ছিল, তার শরীরটা ভালো লাগছিল না। ফ্যানের বাতাসে নীলার শরীরের উপর থেকে ওড়নাটা উড়ে একটু সাইডে পড়েছিল। আকাশ তখনই দেখতে পেল ঘুমের মধ্যে নীলার বুক নিঃশ্বাসের তালে তালে ওঠানামা করছে। এটা দেখে বেশ কিছুক্ষণ নীলার দিকে হাঁ করে তাকিয়ে রইল আকাশ। তার ইচ্ছে করছিল নীলার কাছে গিয়ে একটু ভালোবাসার স্পর্শ দিতে, কিন্তু সে আর সেটা করতে পারল না। যদি নীলা ঘুম থেকে জেগে ওঠে কিংবা যদি কেউ এই রুমে চলে আসে তাহলে কি হবে? প্রায় আধা ঘন্টা ধরে সেখানে দাঁড়িয়ে থেকে এভাবে নীলার বুকের ওঠানামা লক্ষ্য করছিল। হঠাৎ করে নীলার ঘুমটা ভেঙে যায়। নীলা ঘুম থেকে উঠেই আকাশকে এভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলতে থাকে, কিরে, তুই কখন আসলি আমার রুমে? আর এইভাবে আমার দিকে তাকিয়েছিস কেন? আমি তো অনেকক্ষণ হলো এখানে এসেছি, দেখলাম তুমি ঘুমাচ্ছ, তাই তোমার দিকে এভাবে তাকিয়েছিলাম। জানো আপু, তোমার বুকের ওই দুটো যখন তোমার নিঃশ্বাসের তালে তালে ওঠানামা করছিল, আমার হৃদয়ে তখন রক্তক্ষরণ হচ্ছিল। ইচ্ছে করছিল ওই দুটিতেই খুব ইচ্ছে মতো আদর করে দেই। কথাটা শোনা মাত্রই নীলা প্রচণ্ড পরিমাণে ক্ষেপে গেল। বিছানা থেকে উঠে এসে ঠাস করে আকাশের গালে একটা চড় মেরে দিয়ে বলতে লাগলো, অসভ্য ইতর, নিজের বোনকে এইসব কথা বলতে তোর একটুও লজ্জা করে না? আরে তুমি আমাকে মারলে কেন? আমি তো শুধু তোমাকে এইটুকুই বলেছি যে সুন্দর লাগছিল, আদর করতে ইচ্ছে করছিল। আদর তো আর করিনি, তাহলে রেগে যাওয়ার কি আছে? তুই আসলেই একটা বেয়াদব, তোর সঙ্গে কথা বলাই অনর্থক। কেন যে তোর সঙ্গে আমি কথা বলতে চাই সেটাই মাঝে মধ্যে ভেবে পাই না। তুই চুপচাপ আমার চোখের সামনে থেকে চলে যা, আমার মেজাজ খারাপ করিস না। আরে আপু, তুমি রাগ করছো কেন? যেন আমার গার্লফ্রেন্ডের দুটো না, একদম ছোট ছোট, আমি তো ধরতেই পারি না। আকাশের এমন কথা শুনে নীলা আর নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিল না। সে চিৎকার দিয়ে চেঁচিয়ে উঠে বলতে লাগলো, ছি ছি, তোর চরিত্র এতটা খারাপ এটা আমার জানা ছিল না। তুই এক্ষুনি আমার রুম থেকে বের হয়ে চলে যা বলছি, তা না হলে আমার চাইতে খারাপ কেউ হবে না। যদি মন চাই তাহলে বয়ফ্রেন্ডের সঙ্গে যেগুলো করার ইচ্ছা সেগুলো আমার সাথে করতে পারো, আমি কিছুই মাইন্ড করব না। তুই জাস্ট 2 সেকেন্ডের মধ্যে আমার রুম থেকে বের হয়ে যাবি। নীলার আব্বু তখন ওই রুমে পাশ দিয়ে যাচ্ছিল। নীলাকে এভাবে চিৎকার দিয়ে আকাশের সঙ্গে কথা বলতে দেখে তিনি রুমের ভিতর প্রবেশ করেন আর নীলাকে বলতে থাকেন, কি হয়েছে মামুনি? তুমি এভাবে আকাশের সঙ্গে চিৎকার চেঁচামেচি কেন করছো? ও যদি কোনো ভুল করে থাকে তাহলে তুমি সেটা তাকে বুঝিয়ে বলতে পারো। এভাবে চিৎকার করার কি আছে? আব্বু, তুমি জানো না ওর ব্যাপারে ও কতটা বদমাইশ। দেখো, আকাশের সম্পর্কে আমি খুব ভালো করে জানি। আমাকে তোমার কোনো কিছু শেখাতে হবে না। ও তোমার ছোট ভাই, কখনো ভুল করলে তুমি তাকে সেটা বুঝিয়ে দিতে পারো। তার জন্য তোমাকে এভাবে চেঁচামেচি করতে হয় না। আব্বু, ও ভুল করলে অবশ্যই আমি তাকে সেটা বুঝিয়ে দিতাম, কিন্তু সে যেটা করেছে এটা অন্যায়। আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দিতে পারি না। দেখো, যা হওয়ার তা হয়ে গেছে, এ ব্যাপারে কথা বলে তো কোনো লাভ নেই। কিন্তু এখন তোমাকে যেটা বলতে চাই সেটা হলো, তুমি এভাবে আকাশের সঙ্গে আর কখনোই চিৎকার চেঁচামেচি করে কথা বলবে না। সে তোমার ছোট ভাই। হ্যাঁ আঙ্কেল, আপনি একদম ঠিক কথাই বলেছেন। আমি তো আপুকে সেই কখন থেকে এটাই বলছিলাম, আপু আমি যেটা বুঝতে না পারি সেটা বুঝিয়ে দেওয়ার তোমার দায়িত্ব। কিন্তু আপু তোমার কোনো কথাই শুনছিল না। ঠিক আছে, কোনো সমস্যা নেই।
তুমি এসব ব্যাপারে চিন্তা করো না। আমি নীলাকে বুঝিয়ে বলছি, নীলার কখনোই তোমার সঙ্গে এরকম আচরণ করবে না। আমাকে তোমার বোঝাতে হবে না, তুমি আকাশকে বুঝিয়ে দাও সে যেন নিজেকে শুধরে নেয়, তা না হলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না, এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। নীলা তোমার কাছ থেকে এটা অন্তত আশা করিনি। তোমাকে আমরা এই শিক্ষা দিয়ে মানুষ করিনি। সে তোমার ছোট ভাই, ভুল করতেই পারে। শেষবারের মতো তোমায় বলে দিচ্ছি, তুমি যদি আকাশের সঙ্গে আর কখনোই খারাপ আচরণ করছো, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। এই বলে নীলার আব্বু রুম থেকে বের হয়ে চলে গেল। আর এদিকে তখনই আকাশ শয়তানি মার্কা একটা হাসি দিয়ে নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখলে তো, আমার সঙ্গে লাগতে এসো না, এর পরিণাম তোমার জন্যই খারাপ হবে। তুই আমার সঙ্গে সুযোগ বুঝে সুযোগের সদ্ব্যবহার করছিস, তাই না? ধরে নাও এটাই কারণ। আমি যাকে যেটা বলি সে যদি আমার কথা না শুনে, তাহলে তাকে দিয়ে কিভাবে কথা শোনাতে হয় সেই পদ্ধতি আমার খুব ভালো করেই জানা আছে। এটা কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে, ভেবে দেখ, এটা করা কিন্তু একদম ঠিক হচ্ছে না। কোনটা ঠিক আর কোনটা বলছে এই সব কিছু চিন্তা করার সময় আমার কাছে নেই। যেটা আমার কাছে ঠিক মনে হয় সেটাই আমার কাছে বেস্ট। তারপর পৃথিবীর বাকি সব কিছু নাও, এখন অঙ্কগুলো বুঝিয়ে দাও। এই বলে আকাশ নীলার বিছানার উপর বসে পড়ে। নীলা বাধ্য হয়ে ফ্রেশ হয়ে এসে আকাশকে অঙ্ক করাতে শুরু করে, কারণ আকাশ যদি আবারও নীলার বাবার কাছে কোনো কথা বলে তাহলে সেটা নীলার জন্য খারাপ হবে। এভাবেই চলে যায় আরও এক সপ্তাহ। ভার্সিটির সেই আকাশ নীলার সামনে তার প্রেমিকার সঙ্গে যা ইচ্ছে তাই করে। আর এদিকে বাসে এসেও নীলার সামনে তার প্রেমিকার সঙ্গে ফোনে কথা বলে। সেদিন রাতের বেলা নীলা আকাশকে অঙ্ক বোঝাচ্ছিল, তখনই আকাশের পাতানো গার্লফ্রেন্ড তিশা আকাশকে কল করে। আকাশ আগে থেকে টাইমটা বলে রেখেছিল তাকে কল করার জন্য। দুইবার রিং হতেই আকাশ ফোনটা রিসিভ করে আর নীলার সামনে ফোনটা লাউড স্পিকার দিয়ে কথা বলতে থাকে। হাই সুইটহার্ট, কি করছো? কি করব আবার, বেবিটাকে খুব মিস করছিলাম। তুমি কি করছো বেবি? কি আর করব, একটা পেতনির কাছে অঙ্ক করতে এসেছিলাম। উফ জান পাখি, তোমাকে না বলেছি তুমি ওই মেয়েটার কাছে যাবে না? ওই মেয়েটাকে দেখতে আমার একটু ভালো লাগে না, তুমি অন্য কোনো টিউটর খুঁজে নাও। একটা পেতনির কাছে অঙ্ক বুঝতে এসেছিলাম। ওহ বেবি, তুমি জেলাস হইও না তো, আমি তোমাকে রেখে কোনো পেতনির দিকে নজর দিব না। আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি। তাছাড়া আমি কি কখনো তোমাকে নাকি অন্য কারো কাছে যেতে পারি? তোমার বডি ফিগার, তোমার সৌন্দর্য, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুই আমাকে তোমার প্রতি আকর্ষিত করে। তোমার মতো স্মার্ট আর সেক্সি একটা মেয়েকে দেখে এরকম আনস্মার্ট একটা মেয়ের কাছে আমি আসতে যাব, এটা তুমি ভাবলে কি করে? নীলা আর সহ্য করতে পারছিল না। সে উঠে দাঁড়িয়ে দাঁত কিরমির করতে করতে বলতে লাগলো, অসভ্য, তুই যদি তোর গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলার ইচ্ছে থাকে তাহলে আমার রুম থেকে বাইরে গিয়ে কথা বল। আমি কেন বাইরে যাব? তোমার যদি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলা দেখতে ভালো না লাগে তাহলে তুমি নিজে এখান থেকে বের হয়ে বাইরে চলে যেতে পারো, তাতে আমি কিছুই মনে করব না। বরঞ্চ এটা আমার জন্য ভালোই হবে। আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলা শেষ করে তোমাকে ডেকে নেব। দেখ, এখন কিন্তু একদম বেশি হয়ে যাচ্ছে। তখনই অপর প্রান্ত থেকে তিশা নীলাকে শুনিয়ে বলতে থাকে, দেখুন, আপনি আমাদের দুজনের মাঝখানে এভাবে কথা বলতে পারেন না। আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, যেভাবে ইচ্ছে সেভাবে কথা বলবো। এটা যদি আপনার সমস্যা হয় তাহলে আপনি নিজের কান বন্ধ করে রাখতে পারেন। আমাদের কথা কেন আপনাকে শুনতে হবে বলেন শুনি? তুমি মেয়ে মানুষ নাকি অন্য কিছু আমি সেটাই বুঝতে পারি না। একটা মেয়ে হয়ে একটা ছেলের সঙ্গে এভাবে নোংরা নোংরা কথা বলতে তোমার লজ্জা করে না? লজ্জা কেন করবে? আমি কি অন্য কারোর সঙ্গে নোংরা কথা বলছি নাকি? আমি তো আমার বয়ফ্রেন্ডের সঙ্গে রোমান্টিক কথা বলছি। এটা আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি এখান থেকে চলে যেতে পারেন, নয়তো নিজের কান বন্ধ করে রাখেন। ডিসগাস্টিং। এই বলে বাধ্য হয়ে নীলা রুম থেকে বের হয়ে বেলকনিতে চলে গেল। এখন যদি রুম থেকে বাইরে বের হয় তাহলে তার মা তাকে দেখবে আর তাকে কোনো প্রশ্ন করতে পারে, তাই সে যেন প্রশ্নের সম্মুখীন না হয় সেই চিন্তা করে বেলকনিতে এসে পড়ে। এদিকে আকাশ আর তিশা তো প্ল্যান করে রেখেছে যেভাবেই হোক নীলাকে জ্বালাতন করতে হবে। তাই আকাশ মনে দুষ্টু বুদ্ধি এঁটে নিয়ে ফোনটা হাতে নিয়ে বেলকনিতে চলে আসে আর বলতে থাকে, ওহ বেবি, তুমি কি বলছিলে আমি শুনতে পাইনি। আসলে রুমের নেটওয়ার্ক সমস্যা, এখন বেলকনিতে এসেছি। বলো, আমি শুনছি। বেবি, আসলে আমি তোমাকে এটাই বলছিলাম যে তুমি তো আমাকে বলেছিলে তুমি আমাকে কক্সবাজার দূরে নিয়ে যাবে, তো কবে যাচ্ছি আমরা?
শোনো বেবি, ভাবছি কক্সবাজার যাব না, অন্য কোথাও যাব। না, আমরা কক্সবাজারে যাব। সেখানে আমাদের নিজেদের রিসোর্ট আছে, সেখানে তোমাকে নিয়ে থাকবো। কি বলো? তাহলে তো আর কোনো ঝামেলাই রইলো না। যদি তোমাদের কোনো রিসোর্ট থাকে তাহলে আমরা সেখানেই উঠব। হ্যাঁ বেবি, তুমি একদম ঠিক কথাই বলেছো। ওখানে আমাদের সব রকম প্রোটেকশন এর ব্যবস্থা থাকবে। যেহেতু রিসোর্টের মালিক আমার বাবা নিজেই, তাই সেখানে কেউ চাইলেও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমরা আমাদের ইচ্ছে মতো সময় কাটাতে পারবো। আচ্ছা বেবি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তবে তোমাকে যেটা বলেছিলাম সেটা মনে থাকে যেন। তুমি কিন্তু ওই ইউরোপিয়ান মেয়েদের মতো ছোট ছোট ড্রেস পরবে তখন। অমন বেবি, এটা আবার বলতে হয় নাকি? শোনো, আমি না অন্য সব মেয়েদের মতো গাইয়া নই। আমি রুচিশীল, রুচিসম্মত একটা মেয়ে। আমি জানি কখন কোথায় কী ড্রেস পরতে হয়। এই জন্যই তো তোমাকে আমার এতটা ভালো লাগে, তাই তো আমি তোমার প্রেমে এইভাবে হাবুডুবু খাচ্ছি। এইটা নিজের তোমাকে আমার এত ভালো লাগে, আর তাই তো আমি তোমার প্রেমে এইভাবে হাবুডুবু খাচ্ছি। তোমার প্রতি আমার যতটা ফিলিংস আসে, অন্য কোনো মেয়ের প্রতি আমার সেরকম কোনো ফিলিংস কখনোই আসে না, কারণ তারা তো আর তোমার মতো হট লুকিং নয়। এরপর আরও অনেক রোমান্টিক কথা বলতে থাকে তিশার আকাশ। নীলা এসব কিছু সহ্য করতে না পেরে অবশেষে বেলকনি থেকেও রুমের ভিতর চলে যায়। আর এটা দেখে আকাশ হাসতে হাসতে ফোনটা কেটে দেয় আর রুমের ভিতর চলে আসে। রুমে আসে যখন দেখতে পাই গাল ফুলিয়ে বসে আছে নীলা, তখনই আকাশ নীলাকে উদ্দেশ্য করে বলতে থাকে, কি ব্যাপার, তোমার আবার কি হলো? তুমি এভাবে গাল ফুলিয়ে এখানে চলে এসেছো কেন? ছি ছি, তোমাদের মেন্টালিটি এতটা নিচু, আমার তো ভাবতেই অবাক লাগছে। এখানে মেন্টালিটির কি আছে? আমরা দুজন রিলেশনে আছি, আমরা এসব কিছু করতেই পারি। তাছাড়া তুমি কি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে এসব করো না নাকি? তুমি কি নিজেকে ধোয়া তুলসী পাতা প্রমাণ করতে চাইছো? দেখ, আমরা প্রেম করি ঠিক আছে, কিন্তু এসব নোংরা কাজ কখনো চিন্তাও করতে পারি না। আর এসব নোংরা চিন্তা আমাদের মনে কখনো আসেও না। সে তোমরা কি করো না করো সেটা তোমরা নিজেরাই খুব ভালোভাবে জানো। এখানে আমার তো বলার কিছুই থাকে না, কারণ আমি তো আর তোমাদের পিছনে সিকিউরিটির মতো লেগে থাকি না। এই বলে আকাশ নীলার রুম থেকে বের হয়ে চলে গেল। আর এইদিকে পরের দিন ভার্সিটিতে এসে নীলা তার বয়ফ্রেন্ডকে নিয়ে ক্যাম্পাসে বসে আছে। তখনই আকাশ সেখানে এসে উপস্থিত হয়। আর আকাশ নীলার সামনে তার বয়ফ্রেন্ডকে উদ্দেশ্য করে বলতে থাকে, কি ব্যাপার ভাই সাহেব, নিজের বউকে কি আদর যত্ন করেন না, নাকি অন্যের ভালোবাসা দেখলে শরীরে জ্বালা উঠে যায়? কথাটা শুনে রেগে যায় নীলা আর উঠে দাঁড়িয়ে বলতে থাকে, এগুলো কোন ধরনের অসভ্যতামি? আমি আবার অসভ্যতামির কি করলাম? তুমি তো আমার গার্লফ্রেন্ডের সঙ্গে যখন আমি রোম্যান্স করি সেটা দেখলে সহ্য করতে পারো না। তাই তো আমি তোমার বয়ফ্রেন্ডকে বলে দিচ্ছি যাতে তোমার সঙ্গে রোম্যান্স করে, যাতে তুমি অন্যেরটা দেখলে রেগে না যাও। দেখেন ভাই দেখেন, এত সাধু সাজার কিছু নেই। ছেলেদেরকে আমি খুব ভালো করে চিনি, তাই আপনাকে বলে দিচ্ছি সুযোগটাকে কাজে লাগান। নিজের হবু বউকে সময় দিন, যাতে অন্যের ভালোবাসা দেখলে তার গায়ে জ্বালা না ধরে যায়। সে আপনাদের ব্যাপার, আপনারা বুঝুন আর যাই করুন, তবে আপনার গার্লফ্রেন্ড যেন আর কখনোই আমার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করতে না আসে। আর আমি যখন আমার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলি, রোম্যান্স করি, তখন যেন আমাদের মধ্যে বাধা হয়ে না দাঁড়ায়। এই বলে আকাশ সেখান থেকে চলে যায়। আর এইদিকে নীলা রাগে ফুসফুস করতে থাকে। শুভ তখনই তাকে বলতে লাগলো, ও আচ্ছা, তাই বুঝি। আমি তো ওই হারামজাদাটাকে বাড়ি থেকে বের করে দিতে পারবো না, কারণ বাড়িটা আমার নয়। তবে চাইলে তোমার সঙ্গে ব্রেকআপ তো করতে পারি। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই শুনেছ।
আমি এটাই করব, কারণ তুমি এটারই যোগ্য। যেখানে তুমি আমাকে বুঝবে না আমি কি চাই, আমি কিভাবে চলতে চাই সেটা তুমি বুঝবে না, সেখানে তোমার সাথে আর ভালো কিছু তো করা আর করতে পারবো না। তোমাকে চেনার আর কোনো প্রয়োজন মনে করছি না। আজ থেকে তুমি আমার সঙ্গে যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না। তোমার আর আমার সম্পর্ক এখানেই শেষ। ভালো থেকো, আল্লাহ হাফেজ। এরপর শুভ নীলাকে আর কিছু বলতে চাইলেও নীলা শুভর আর কোনো কথা শুনল না। চুপচাপ সেখান থেকে উঠে চলে আসলো। আর এদিকে দূরে দাঁড়িয়ে এই সমস্ত ঘটনা পর্যবেক্ষণ করছিল আকাশ, আর মনে মনে এমন কিছু একটা অপেক্ষা করছিল যেটাই নীলাকে শুভর কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসবে এবং তার জন্য প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। শুধু এই খুশির সংবাদটা তার বন্ধুকে দিতে এক মুহূর্ত দেরি করলো না। দৌড়ে ক্লাসরুমে চলে গেল আর তার বন্ধুকে সব কিছু খুলে বলল। তখনই তার বন্ধু বলতে লাগলো, এটা তো খুবই ভালো খবর। এবার কিন্তু তোকে খুব মারতে হবে, বুঝে শুনে পা ফেলতে হবে। হ্যাঁ, সেটা তো আমি খুব ভালো করেই জানি আর খুব ভালোভাবেই বুঝতে পারছি, কিন্তু কিভাবে কি করব সেটাই বুঝতে পারছি না। ফ্যামিলি এডিটিংয়ের ব্যবস্থা কর। সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়া, সেখানে গিয়ে তুই ইচ্ছাকৃত কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটাতে পারবি আর নিজের উপর একটু রিস্ক নিতে পারবি। তাহলেই দেখবি তোর কাজটা সহজ হয়ে যাবে। মানে তুই কি বলছিস? আমি তোর কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছি না। প্লিজ তুই আমাকে একটু খুলে বল। তাহলে শোন, আমি তোকে যা বলছি তুই আমার কথা মতো চল। এই বলে রাজ আকাশকে বলতে থাকে দূরে কোথাও ফ্যামিলি আউটিংয়ে যাওয়ার জন্য। আর যেখানে গিয়ে ইচ্ছাকৃতভাবে একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে সেটাকে নিজের হাতে বানিয়ে নেওয়া, যেখানে আকাশকে হতে হবে বেশ কিছুদিনের জন্য অসুস্থ বা নিজের মোটামুটি একটা ক্ষতি করতে হবে, যাতে ফ্যামিলির মানুষজন সবাই আকাশকে সুস্থ করা এবং বাঁচিয়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। আর আকাশ যেন সেই সুযোগটাকেই কাজে লাগায় আর কখনোই যেন নীলাকে সে তার জীবনে চেয়ে নেয়। এই কথা শুনে আকাশ বলতে থাকে, তার জন্য একটু চিন্তা ভাবনা করতে হবে, কারণ হুট করে কোথাও চলে যাওয়া যায় না। কোথাও গেলে আমি আমার প্ল্যানটা ঠিকঠাকভাবে সাকসেস করতে পারবো, সেটাই আগে আমাকে চিন্তা করতে হবে আর তারপর বাসা থেকে বের হতে হবে। এই বলে সেদিনের মতো বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসে। সেই দিন সারা রাত আকাশ চিন্তা করলো কিভাবে কি করা যায়। পরের দিন সকালবেলা যখন সবাই মিলে একসাথে নাস্তার টেবিলে বসলো, তখনই আকাশ তার খালামণিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, খালামণি, অনেক দিন হলো কোথাও ঘুরতে যাওয়া হয় না, চলো এবার একটু কোথাও থেকে ঘুরে আসি। হ্যাঁ, এটা তো একদম ঠিক বলেছিস। অনেক দিন বাসায় আসছি, কোথাও ঘুরতে যাওয়া হয় না। আচ্ছা নীলার আব্বু, বলো তো কোথায় যাওয়া যায়? অন্য কোথাও তো আপাতত যেতে ইচ্ছে করছে না। একটা কাজ করা যায়, চলো আমরা আকাশের গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি। সেখানে আকাশের দাদা দাদু আর চাচা ফুফুরা থাকে। আকাশ যেন মনে মনে এমন কিছুর জন্য একটা অপেক্ষা করছিল, কারণ তার পরিচিত জায়গা গেলে কিছু একটা করতে তার জন্য সুবিধা হবে। তাই সে তখনই নীলার আব্বুকে বলতে লাগলো, হ্যাঁ খালামণি, খালু একদম ঠিক কথাই বলেছে। আমরা না হয় গ্রামের বাড়ি থেকেই ঘুরে আসি। অনেক দিন গ্রামে যাওয়া হয় না, সবারই খুব ভালো লাগবে সেখানে সময় কাটালে। আমি কিন্তু তোমাদের সঙ্গে কোথাও যাচ্ছি না। আমাকে প্লিজ এইসবের মধ্যে জড়িও না, আমার এসব ভালো লাগে না। এভাবে বলে না মা, আমাদের জন্ম আর বেড়ে ওঠা দুটোই এই গ্রামে। আমরা গ্রামের মানুষ, মাটির মানুষ। গ্রাম আমাদের বারবার তার কাছে টানি। আমরা আগামী সপ্তাহে এই গ্রামে যাচ্ছি। সবাই তৈরি হয়ে থেকো, আর যার যা কিছু লাগবে কেনাকাটা করে নিও। এই বলে নাস্তার টেবিল ছেড়ে উঠে যান নীলার আব্বু। নীলা যদিও তার আব্বুকে কোনো কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু তিনি চলে যাওয়াতে নীলার সেটা পারল না। এরপর দেখতে দেখতে প্রায় সপ্তাহ চলে গেল। সেদিন বিকেলবেলা নীলা আর আকাশ দুজনে ভার্সিটি থেকে আসছে। এইদিকে নীলার আম্মু দুজনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শোনো, আমরা আগামীকালকে এই গ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দুজনেই নিজেদের জিনিসপত্র গুছিয়ে নাও। দুজন বলতে তুমি কাকে বোঝাতে চাইছো? আমি তো তোমাদেরকে আগেই বলে দিয়েছি আমি গ্রামে যাব না। গ্রাম আমার একদম ভালো লাগে না, কিন্তু তারপরেও কেন তোমরা আমাকে জোর করতে চাইছো? তখনই পাশ থেকে আকাশ নীলাকে উদ্দেশ্য করে বলতে থাকে, আপু, আমি জানি
তোমার উপর দিয়ে অনেক স্ট্রেস যাচ্ছে, এই জন্যই তো বলছি আমরা গ্রাম থেকে ঘুরে আসি। গ্রামে গেলে তোমারও ভালো লাগবে আর আমাদেরও। কথাটা শুনে নীলা আর কিছু বলতে চাইলেও মুহূর্তের মধ্যেই থেমে গেল, কারণ সে খুব ভালোভাবে বুঝতে পারল আকাশ তার জন্য এসব কিছু করেছে। এখন যদি সে উল্টে যায় তাহলে হয়তো এখানে খারাপ কিছু হয়ে যেতে পারে, তাই বরঞ্চ তার কথা মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। তাই নীলা আর কোনো কথা বলল না, সবার সঙ্গে তৈরি হয়ে নিল। আর পরের দিন সকালবেলা সবাই গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। সেখানে এসে পৌঁছাতে প্রায় বিকেল হয়ে আসলো। তারা বাড়িতে আসে মাত্রই বাড়ির সব আত্মীয় স্বজন তাদেরকে সাদর সম্ভাষণ জানিয়ে ভিতরে নিয়ে গেল। আকাশের ছোট্ট একটা চাচাতো বোন দৌড়ে আসে। সে আকাশে কোলে উঠতে উঠতে তাকে বলতে লাগলো, ভাইয়া, ওইটা কি আমাদের ভাবি হয়? না রে বোন, ওইটা অন্য ডালের পাখি। আমারও খাঁচায় আমি অন্য পাখি নিয়ে আসবো, চিন্তা করিস না। তোদের ভাবি ওর চাইতে আরও অনেক বেশি সুন্দর হবে। ভাইয়া, আমাদের এই ভাবিটাও কিন্তু যথেষ্ট সুন্দর আছে। তুমি চাইলে ভাবিটাকে আমাদের করে রেখেই দিতে পারো। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। না রে বোন, সেটা করে কোনো লাভ হবে না। সে আমার চাইতে বয়সে বড়, তাকে ভালোবাসলেও সে আমাকে ভালোবাসে না, তাই এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। তাহলে আর কি বলবো ভাইয়া, তোমার ব্যাড লাক। এমন সুন্দরী একটা মেয়েকে তুমি আমাদের ভাবি বানাতে পারলে না, ভাবতেই আফসোস লাগছে। তখনই পাশ থেকে নীলা আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, এখন কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে। এইটুকু ছোট বাচ্চাকে তুই এসব কি বলছিস? তোর লজ্জা করে না? আরে ভাবি শোনো, আমাকে দেখতে পিচ্চি লাগতে পারে, কিন্তু আমি কিন্তু অতটাও পিচ্চি নই যতটা তুমি ভাবছো। আমি কিন্তু মোটামুটি সব বুঝি। এইটুকুন একটা পিচ্চি মেয়ে, বয়স 6 থেকে 7 বছর হবে, আর এতেই এত পাকা পাকা কথা বলছি। এটা দেখে অবাক হয়ে যায় নীলা। আর তারপর এই পিচ্চিটাকে উদ্দেশ্য করে বলতে থাকে, আসলে কি জানো, ব্যবহারে বংশের পরিচয়। মানুষকে চেনার জন্য তার ব্যবহারই যথেষ্ট। কথাটা বলেই মুহূর্তের মধ্যেই সেখান থেকে চলে যায় নীলা। আর আকাশ মাথায় হাত দিয়ে ভাবতে থাকে নীলা আসলে কি বোঝাতে চাইলো। অনেকক্ষণ চিন্তা করার পরও সে কোনো কিছুই খুঁজে পেল না। যাই হোক, এসব ব্যাপারে চিন্তা করেও কোনো লাভ নেই। যে চাইবা যা বলার বলুক, সময় হলে বোঝা যাবে। এই বলে আকাশ তার চাচাতো ভাই বোনেদের সঙ্গে তাদের সাথে বাইরে চলে গেল। আর বেশ কিছুক্ষণ গল্পগুজব আড্ডা দিয়ে সন্ধ্যার দিকে বাসে ফিরে আসলো। সবাই মিলে বসার ঘরে আড্ডা দিচ্ছিল। তখনই আকাশ সেখানে এসে উপস্থিত হয়। তার ছোট কাকি তাকে বলতে থাকে, সে আর আশা করে লাভ নেই ছোট কাকি। তোমাদের ছেলের কপালে এমন বউ জোটার আশা করো না। দেখো, এত সব কিছু তোমরা বুঝবে না, আর তোমাদেরকে বোঝানোর কোনো ইচ্ছা আমার নেই। তবে যে জিনিসটা আমার নয়, আমার হবে না, সেই জিনিসটার প্রতি কোনো আকাঙ্ক্ষা আমার নেই। তোমরা গল্প করো, আমি আসছি। এই বলে আকাশ আর কাউকে কথা বলার সুযোগ না দিয়ে সোজা রুমের ভিতরে চলে আসে। এদিকে নীলাও সেখান থেকে উঠে আকাশের পিছন পিছন চলে আসে। আকাশ যখন রুমের ভিতর একা একা বসেছিল তখনই নীলা সেই রুমে প্রবেশ করে আর আকাশকে বলতে থাকে, আচ্ছা, তোর সমস্যাটা কি বলতো শুনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই সব সময় এভাবে আমাকে ঠেস দিয়ে কথা বলিস কেন? তোমরা ঠেস দিয়ে কথা বলার কোনো ইচ্ছে তোমাকে ঠেস দিয়ে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। আর হ্যাঁ, তোমাকে আমি ছোট্ট করে বলে দিচ্ছি, আমার ফ্যামিলির মানুষের সামনে অতটাও ভালো সাজতে যেও না যতটা তুমি নাও। এই কথাটা শুনে নীলা কিছুটা রেগে যায় আর বলতে থাকে, তুই নিজেকে কি মনে করিস? আমি তোর পেছনে পড়ে আছি? তোকে বিয়ে করার জন্য পাগল হয়ে আছি? তোর ফ্যামিলির মানুষদের আমার ইমপ্রেস করতে হবে? আমার বই গেছে তোর ফ্যামিলির মানুষদেরকে ইমপ্রেস করতে। এই বলে রাগে ফুসফুস করতে করতে সেখান থেকে চলে যায় নীলা। আর এইদিকে আকাশ তখনই তার বন্ধু রাজকে ফোন দিল। রাজের সঙ্গে বেশ কিছু সময় কথা বলল। আর তারপর তারা দুজন মিলে পরিকল্পনা করতে লাগলো পরবর্তী জালটা কিভাবে পাতা যায় যাতে জালের ভিতর পাখিটা ধরা পড়ে। তখন রাজ আকাশকে বলতে থাকে, তোদের বাড়ির আশেপাশে কোথাও খরস্রোতা নদী আছে? হ্যাঁ, আমাদের গ্রামের পাশেই একটা খরস্রোতা নদী আছে যেটা সারা বছর বয়ে চলে। তাছাড়া এখন তো বর্ষার সিজন, এখন নদীতে পানি টইটম্বুর। তাহলে শোন, আমি তোকে কিছু কথা বলি।
তুই আমার সেই কথা অনুযায়ী কাজ কর। রাস্তার পরিকল্পনা আকাশকে বলল এবং আকাশও বুঝতে পারলো এটাই বেস্ট পরিকল্পনা। তাই সে পরের দিন পরিকল্পনা অনুযায়ী নীলাকে নিয়ে বাড়ি থেকে বের হলো। যদিও নীলা তার সাথে যেতে চাইছিল না, সে একরকম জোর করে তার সঙ্গে নিয়ে যায়। তার পরিকল্পনা মাফিক ওই নদীর তীরে চলে যায়। নদীটা দেখে নীলার বেশ ভালো লাগে। নদীর পাড়ে বেশ কিছু গন্ধ ঘোরাঘুরি করে নদীর পাড়ে বেশ কিছু সময় ঘোরাঘুরি করে আর তখনই নীলা হঠাৎ করে নিজের থেকে বলে ওঠে, এই নদীতে কোনো ব্রিজ নেই। আছে তো, এই রাস্তা দিয়ে সামনে খানিকটা এগোলে একটা ব্রিজ করে। কেন তোমার আবার কি হলো? হঠাৎ করে নদীতে ব্রিজ আছে নাকি সেই কথা কেন জিজ্ঞাসা করছো? তুই কি জানিস আমি ছবি ওঠাতে ভীষণ পছন্দ করি? আমার ইচ্ছে করছে ব্রিজের ওপর দাঁড়িয়ে নদীর কিছু ছবি ওঠাতে, যেখান থেকে নদী আর গ্রামের খুব ভালো দৃশ্য দেখা যায়। আকাশ যেন এমন মুহূর্তের জন্যই অপেক্ষা করছিল। সে আর এক সেকেন্ডও দেরি না করে নীলাকে বলতে লাগলো, ও আচ্ছা, এবার ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে তুমি চলো আমার সঙ্গে, আমি তোমাকে ব্রিজের কাছে নিয়ে যাচ্ছি, তারপর তোমার যত ইচ্ছা ছবি উঠাও। এ বলে আকাশ নীলাকে নিয়ে প্রায় 10 মিনিট হাঁটার পর ব্রিজের কাছে এসে পৌঁছায়। নীলা ব্রিজের উপর দাঁড়িয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে নিজের সেলফি নিচ্ছিল, সেই সঙ্গে প্রাকৃতিক কিছু দৃশ্যও ক্যামেরা বন্দি করছিল। তখনই হঠাৎ করে আকাশ নীলাকে বলতে থাকে, আপু, তোমাকে একটা কথা বলবো। যা বলার বলতে পারিস, আমার কান খোলা আছে, আমি শুনছি, চুপচাপ বলে ফেল। আপু, তোমাকে আমি ভীষণ ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করতে চাই। দেখ, ফাজলামো মার্কা কথাবার্তা একদম বন্ধ কর। তুই খুব ভালো করেই জানিস আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই দয়া করে এসব ফালতু কথা আমার সামনে বলিস না। আপু, আমি সত্যি কথা বলছি, তোমাকে আমি ভীষণ ভালোবাসি। হ্যাঁ, তোকেও আমি ভীষণ ভালোবাসি, কিন্তু শুধুমাত্র আপন ছোট ভাই হিসাবে। আরে আপু, তুমি আমাকে আপন ভাই কেন বলছো? আমাদের তো মা আলাদা। তুমি আমার খালাতো বোন, তুমি তো আমার আপন বোন নও। তাছাড়া তোমার বাবা আর আমার বাবার মধ্যে রক্তের কোনো সম্পর্ক নেই। দেখ, ফাজলামো মার্কা কথা বলা বন্ধ কর, শুধু তোর জন্যই এখানে এসেছি, নয়তো আসতাম না। তাছাড়া তুই খুব ভালোভাবেই জানিস কয়েকদিন হলো আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আমার ব্রেকআপ হয়েছে। এমনিতেই মন মানসিকতা ভালো নেই, তুই আমাকে রাগাস না। তোমায় কেন আমি রাগাতে যাব বলো শুনি? ভালোবাসি তো তোমায়, ভীষণ ভালোবাসি তোমাকে। আমি আমার বউ করে পেতে চাই, আর এই জন্যই তো এত কিছু করলাম। কথাটা শুনে কিছুক্ষণের জন্য থমকে যায় নীলা। সব কিছু করলাম মানে বুঝতে পারছে না নীলা, তাই নীলা আকাশকে বলে, এত কিছু করলি মানে তুই কি বলতে চাইছিস? আমি কিছুই বুঝতে পারলাম না। দেখো, তুমি সব কিছু জেনেও যদি না জানার ভান করো তাহলে তো কিছুই করার নেই। আমি ইচ্ছা করে তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে তোমাকে ব্রেকআপ করিয়েছি, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমার পর দ্বিতীয় কোনো পুরুষ তোমার জীবনে আসুক, এটা আমি চাই না। আমি এটা বিশ্বাস করি না। ওর মেন্টালিটি খারাপ, তাই আমি ওকে ছেড়ে দিয়েছি। কিন্তু তার মানে এই নয় যে আমি তোর মতো একটা ছেলেকে বিয়ে করব আর নিজের জীবনটাকে বরবাদ করে দেব। তোমার জীবন বরবাদ হবে না। আমি তোমায় ভীষণ ভালোবাসি আর তোমাকে ভীষণ ভালো রাখবো। তুমি আমার উপর একটু ভরসা রাখো, আমি কখনোই তোমাকে কোনো কষ্ট দিব না। ফালতু বকা বন্ধ কর আর বাড়িতে চল, সন্ধ্যা হয়ে আসছে। এমনিতেই গ্রাম এলাকা একটু পরেই অন্ধকার হয়ে যাবে। বাড়িতে তো পরে যাব, তার আগে তুমি আমাকে বলো, তুমি আমায় ভালোবাসবে কিনা, আমাকে বিয়ে করবে কিনা। দেখ আকাশ, আমি এখনো সম্পূর্ণ সুস্থ আছি। আমার মাথা খারাপ হয়ে যায়নি যে আমি তোর মতো পাগলামি করতে যাব। বিলিভ মি, আমি কোনো পাগলামি করছি না, যা সত্য তাই বলছি। আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করতে চাই। তোমাকে নিয়ে আমি আমার বাকি জীবনটা পার করতে চাই। দেখ, এখন কিন্তু সত্যি বলছি, আমার মেজাজ খারাপ হচ্ছে। কানের নিচে এমন দুইটা দিব যে জীবনে এসব ফালতু বকা বন্ধ করে দিবি, আর কখনো এসব ফালতু কথা বলবি না। ঠিক আছে, তুমি আমার কথা বিশ্বাস করবে না তাই তো? তবে আমি তোমায় একটা কথা বলে দিচ্ছি, তোমাকে যদি আমি না পাই তাহলে আমার এই জীবনে আমি রাখবো না। সব কিছু কি ফাজলামি পেয়েছিস? চুপচাপ এখান থেকে চল। যাব না আমি, যতক্ষণ পর্যন্ত তোমার মুখ থেকে ভালোবাসার কথা না শুনবো। তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি আমার এই জীবন রাখবো না, আমি আত্মহত্যা করব। অনেক ফাজলাম হয়েছে, বললাম তো চুপচাপ বাড়িতে চল। ঠিক আছে, তুমি যখন আমার কথা বিশ্বাস করবে না তখন আমি মরে গিয়েই প্রমাণ করে দেব তোমাকে আমি কতটা ভালোবাসি।
এই বলে আকাশ ব্রিজের রেলিংয়ের উপর উঠে দাঁড়ালো। নীলা তখন মনে মনে ভাবছিল এগুলো শুধুই খেয়ালি, তাই সেই মোবাইলটা হাতে নিয়ে আবারও ছবি ওঠানোতে ব্যস্ত হয়ে পড়ল। আর ঠিক তখনই হুট করে নীলা টের পায় পাশ থেকে কিছু একটা টুপ করে পানিতে পড়ে গেছে। নীলা কিছু বুঝে ওঠার আগে পিছন দিকে তাকিয়ে দেখে আকাশ কোথাও নেই। মুহূর্তের মধ্যেই দু চোখ অন্ধকার হয়ে আসলো নীলার। তবে কি আকাশ পানিতে পড়ে গেছে? নীলা চারপাশে তাকিয়ে দেখে আশেপাশে কেউ নেই। এই তো একটু আগেই আকাশ এখানে ছিল। তখনই নীলা নিচের দিকে তাকায়, দেখতে পায় আকাশ পানিতে ডুবে যাচ্ছে। বাঁচার জন্য আফরান চেষ্টা করছে। নীলা চিৎকার দিয়ে ওঠে আকাশকে বাঁচানোর জন্য। চারপাশ থেকে মানুষকে ডাকতে থাকে কেউ এসে তাকে সাহায্য করার জন্য। প্লিজ হেল্প, কে কোথায় আছেন? একটু এইদিকে আসেন, আমার ভাই পানিতে পড়ে গেছে, তাকে একটু বাঁচান প্লিজ, আপনারা এইদিকে আসুন। নীলার চিৎকার শুনে গায়ের মানুষ এগিয়ে আসে, কিন্তু তখন আর আকাশকে সেখানে দেখা যায় না। নীলার ভয়ে আত্মা উড়ে যাওয়ার মতো অবস্থায় আছে, বুঝতে পারছে না আকাশ কোথায় তলিয়ে গেছে। তবে কি পানিতে ডুবে মারা গেছে? নীলা তখন অনেক কান্না করতে থাকে আর গ্রামবাসী সবাইকে বলতে থাকে, প্লিজ আপনারা কিছু করুন, আমার ভাইটা পানিতে ডুবে গেছে, আপনারা প্লিজ আমার ভাইটাকে একটু বাঁচিয়ে দিন। গ্রামবাসীরা তখন সবাই নীলাকে সান্ত্বনা দিয়ে আকাশকে খোঁজার চেষ্টা করে। অনেকেই পানিতে নেমে যায়, কিন্তু আকাশকে কোথাও খুঁজে পায় না। প্রায় 1 ঘন্টা ধরে সবাই মিলে খোঁজাখুঁজি করে, কিন্তু আকাশে কোনো খোঁজ মেলে না। এদিকে নীলা কান্না করে একদম গাল ফুলিয়ে ফেলেছে। এখন সে বাড়িতে গিয়ে কী বলবে? তার জন্য আকাশ আত্মহত্যা করেছে, এটা তো সে কোনোভাবেই মেনে নিতে পারবে না। এদিকে সন্ধ্যা ঘনিয়ে অন্ধকার হতে চলো। লোকেরা চলে যাওয়ার জন্য তাগাদা দিচ্ছিল। সবাই নীলাকে বলছিল বাড়িতে চলে যাওয়ার জন্য, আর বাড়ি থেকে লোক নিয়ে এসে তারপর ডুবুরি দিয়ে খুঁজে দেখার জন্য। নীলা তখন সবাইকে বলতে লাগলো, আপনারা প্লিজ কিছু একটা করুন না, দেখুন না কোনোভাবে আমার বাইককে খুঁজে পাওয়া যায় কি না। প্লিজ আপনারা সবাই আমাকে একটু সাহায্য করুন, তা না হলে বাড়িতে আমি মুখ দেখাতে পারবো না। সবাই আমাকে ভুল বুঝবে, সবাই ভাববে আমার জন্য আমার ভাই পানিতে ডুবে মারা গেছে। এলাকার লোকেরা তখন বলতে থাকে, এতই যখন ভাইয়ের জন্য দরদ উঠলে পড়ছে, তাহলে কেন আগে তিনি নিজের ভাইকে সামলালেন না? এই কথা শুনে নীলার কান্নার গতি আরও বেশি বাড়তে থাকে। সে চিৎকার দিয়ে কান্না করতে থাকে আর বলতে থাকে, হায় আল্লাহ, এখন আমি কি করব? আমাকে সারা জীবন একজনের মৃত্যুর দায়ভার নিয়ে বেঁচে থাকতে হবে। আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমি আর জীবনেও কখনো এমন করব না। আকাশ প্লিজ তুই ফিরে আয়, তুই যা বলবি আমি তাই শুনবো, তোর কথা আর কখনোই অমান্য করব না। কিন্তু তুই প্লিজ আমাকে এত বড় একটা অপবাদ দিস না, সবাই ভাববে আমি তোর খুনি। এই বলে নীলা আরও জোরে জোরে কান্না করতে থাকে। এদিকে আকাশ তখন এইসব কিছু ভিড়ের মধ্যে মিশে গিয়ে দেখছিল আর মনে মনে হাসছিল। এদিকে সময় যতই করতে লাগলো, নীলার কান্নার গতি আরও বেশি বাড়তে লাগলো। প্লিজ আকাশ তুই ফিরে আয়, আমি তোকে বিয়ে করব, অন্য কাউকে বিয়ে করব না, কিন্তু তারপরেও তোর মৃত্যুর দায় নিয়ে বেঁচে থাকতে পারবো না। তুই আমাকে এই অপবাদের হাত থেকে রক্ষা কর, তোকে রিকোয়েস্ট করছি, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি তোকেই বিয়ে করব। কথাটা শোনা মাত্রই আকাশ ভিড়ের মধ্য থেকে নীলার সামনে এসে দাঁড়ালো আর তারপর বলতে লাগলো, এটা এখন বলতে পারছো, তাহলে আগে কেন বললে না? তাহলে কি তোমার জন্য আমাকে এই নদীতে পড়ে এতক্ষণ হাবুডুবু খেতে হয়? তো মানে এইসব তুই কি বলছিস? তার মানে তুই অনেকক্ষণ আগেই পানি থেকে নিজে নিজেই উঠে গেছিস আর আমাকে শুধু শুধু কান্না করিয়েছিস? তা না হলে কি তুমি আমাকে বিয়ে করবে? এটা তোমাকে নিয়ে স্বীকার করাতে পারতাম না কি? তোমাকে দিয়ে এই কথাটা স্বীকার করানোর জন্য আমাকে এইটুকু নাটক করতে হলো। আই এম সো সরি। হ্যাঁ, কুত্তা বিলাই বান্দর, তুই ইচ্ছে করেই আমার সঙ্গে এরকমটা করেছিস যাতে আমি তোকে বিয়ে করতে রাজি হয়ে যাই। একদমই তাই। আর এখন এলাকার সমস্ত মানুষ সাক্ষী তুমি আমাকে বিয়ে করবে বলেছো। এখন যদি তুমি আমাকে বিয়ে না করো তাহলে কিন্তু হবে না। আমি তোকে কখনোই বিয়ে করব না, কারণ তুই আমার সঙ্গে প্রতারণা করেছিস, আর কোনো প্রতারককে আমি কখনোই বিয়ে করতে পারি না। সেটা বললে হবে না। এলাকাবাসী আপনারা তো সবাই শুনেছেন নীলা আমাকে বলেছে বিয়ে করবে, আর এখন সেটা অস্বীকার করছে। আপনারাই বলুন এটা কি হয়? এই কথা শুনে এলাকার সবাই আকাশের সঙ্গে তাল মিলালো আর সবাই বলতে লাগলো, নীলা যখন একবার আল্লাহকে সাক্ষী রেখে বলেছে সে আকাশকে বিয়ে করবে, যদি আকাশ ফিরে আসে তাহলে এখন সেই কথাই রক্ষা করা নীলার দায়িত্ব এবং কর্তব্য। তা না হলে পরকালে আল্লাহর কাছে এটার জন্য কঠিন জবাবদিহিতা করতে হবে নীলাকে। তখনই আকাশ বলতে থাকে, এবার তো তুমি শুনতে পেয়েছো এলাকার মানুষ কি বলেছে।
এখন তোমাকে বাধ্য হয়েই আমাকে বিয়ে করতে হবে। যাই হোক, আপনারা সবাই চলে যান। সময় হলে যদি নীলে আমাকে বিয়ে করতে রাজি না হয়, তাহলে আমি আপনাদেরকে আপনাদের বাড়িতে ডাকবো। সবাই চলে আসবেন। বলতেই এলাকার লোকজন সবাই সেখান থেকে চলে গেল। আর এদিকে সন্ধ্যার পর আকাশ নীলাকে নিয়ে বাড়িতে চলে আসে। আকাশের কাপড় চোপড় ভেজা দেখে বাড়ির সবাই আকাশকে প্রশ্ন করতে থাকে কি হয়েছিল। আকাশ তখন সবাইকে সব কিছু খুলে বলে। আকাশের এমন কর্মকাণ্ডে বাড়ির সবাই অবাক হয়ে গেল। কেউ বিশ্বাসই করতে পারছিল না আকাশ এমন কিছু করতে পারে। আকাশ তখন সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ব্যাপার তো আশ্চর্য হওয়ার কিছুই নেই। যা হওয়ার তা হয়ে গেছে। আমি নীলাকে ভালোবাসি আর তাকে বিয়ে করতে চাই, কিন্তু সে কোনোভাবেই রাজি হচ্ছিল না। আমাকে এইটুকু নাটক করতে হয়েছে। তবে হ্যাঁ, একটা কথা আমি তোমাদের সবাইকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, তোমরা যদি এখন আমাদের এই সম্পর্ক মেনে নাও, তাহলে আমি সত্যি সত্যি আত্মহত্যা করব। এই বলে আকাশ সবাইকে শাসায়। আকাশ ছিল তার পরিবারের একমাত্র ছেলে। আকাশের বাবা মা এই কথা শুনে বলে, লাইফটা আমার ছেলের, সিদ্ধান্ত তারই নেওয়া উচিত। তাই সে যাকে বিয়ে করতে চাইবে আমরা তাকে তার সঙ্গেই বিয়ে দেব, তাতে আমাদের কোনো আপত্তি নেই। তারপর দু পরিবারের সম্মতিতে আকাশ আর নীলার বিয়েটা হয়ে যায়। আর আজকেই ছিল আকাশ আর নীলার বাসরাত। আর তারপরে যা হয়েছে তা তো আপনারা নিজেই দেখতে পেয়েছেন। এরপর দেখে দেখে প্রায় 3 মাসের মতো কেটে যায়। ইতিমধ্যে নীলা আর কখনোই আকাশের এতটা কাছাকাছি যায় নাই। দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করেছে। রাতের বেলা নীলা ঘুমতো না। এই বুঝি আকাশ তার সঙ্গে আবার কিছু করে ফেলেছে। এই সময় একটা ভয় তাকে তাড়না করে বেড়াতো, কিন্তু তার মনের মাঝে ভয় একটা রয়ে গেছিল। 2 মাস ধরে ঠিকমতো পিরিয়ড হচ্ছে না, বলতে গেলে 2 মাস পরে পিরিয়ড মিসিং। এই বিষয়টা খুব ভাবিয়ে তোলে নীলাকে। এদিকে তার শরীরটাও বেশ খারাপ লাগছিল, গা গোলাতে লাগতো, বমি আসতো। ফ্যামিলির সবাই তো অনেক খুশি। সবাই মনে মনে ভাবছে নীলার ঘরে হয়তো নতুন সদস্য আসতে চলেছে। আর এই ব্যাপারটা প্রত্যেকটা পরিবারের জন্যই খুশির, কিন্তু নীলাকে সেরকম খুশি উপভোগ করতে দেখা যেত না। এদিকে হঠাৎ করে একদিন নীলা খুব বেশি অসুস্থ হয়ে পড়ে। খাবার খেতে ইচ্ছে করতো না, বমি বমি লাগতো, শরীর খুব দুর্বল। তাই আকাশের আম্মু আকাশকে বলে নীলাকে নিয়ে একবার ডাক্তারের কাছে যাওয়ার জন্য। আকাশ তার আম্মুর কথা মতো নীলাকে নিয়ে ডাক্তারের কাছে চলে গেল। সব কিছু শোনার পর ডাক্তার নীলাকে টেস্ট করাতে বলল। প্রায় 2 ঘন্টা ক্লিনিকে বসে আছে দুজন, কেউ কোনো কথা বলছে না, একদম পিনপতন নীরবতা। কিছুক্ষণ পর টেস্টের রিপোর্ট চলে আসে। আকাশ আর নীলা দুজনেই একসঙ্গে রিপোর্টগুলো নিয়ে ডাক্তারের কেবিনে প্রবেশ করলো। ডাক্তার রিপোর্টগুলো দেখে নীলাকে বলতে লাগলো, কংগ্রাচুলেশনস, আপনারা মা বাবা হতে চলেছেন। কথাটা শুনেই নীলার মাথাটা আরও একেবারে মতো চক্কর দিল। তারপর সে নিজেকে একটু সামলে নিয়ে ডাক্তারকে বলতে লাগলো, আরে এসব আপনি কি বলছেন? আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে, আমি প্রেগনেন্ট নই। দেখুন, আমাদের ভুল হতে পারে, কিন্তু আমাদের যন্ত্রাংশে কোনো ভুল হতে পারে না। আমাদের ক্লিনিকের সব কটা মেশিন একদম ঠিক আছে, আর আমরা শিওর হয়েই বলছি আপনি প্রেগনেন্ট। না, এটা হতে পারে না ডাক্তার। যদি আমি প্রেগনেন্ট হয়েও থাকি, তাহলে আমি অ্যাবর্শন করিয়ে ফেলবো। আমি এই বাচ্চা রাখতে চাই না। কথাটা শোনা মাত্রই আকাশ ডাক্তারের সামনে নীলার গালে ঠাস করে একটা চড় মারল। আর তারপর বলতে লাগলো, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে বাঁচি না। তুমি নিজেকে কি ভেবেছো বলো তো? তুমি আমার সঙ্গে আমার সন্তানকে খুন করে ফেলার কথা বলছো? হ্যাঁ বলছি, কারণ এই সন্তান আমি কোনোদিনও রাখবো না। আমি আমার নিজের ভবিষ্যৎ নষ্ট করতে চাই না। আমি তো বলেছি 6 মাস পর তোকে ডিভোর্স দিয়ে দিব। এখন যদি আমাদের বাচ্চা হয়, তাহলে আমি তোকে ডিভোর্স দিতে পারবো না। তাছাড়া গর্ভ অবস্থায় ডিভোর্স কার্যকর নয়। যদি আর একবার তুমি এই কথাটা মুখে উচ্চারণ করেছো, তাহলে আমি তোমার 14 গোষ্ঠীকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। চেনো না তো আমায়। তুমি আমার সন্তানকে হত্যা করবে, তোমার শেষ আমি দেখে নেব। এই বলে আকাশ মুহূর্তের মধ্যেই হসপিটাল থেকে বের হয়ে আসে নীলার সঙ্গে। আর কোনো কথা না বলে সোজা বাসায় চলে আসে। আর নীলার আম্মুকে ফোন দিয়ে বলে, শাশুড়ি আম্মু, কান খুলে শুনে রাখুন, আপনার মেয়ে প্রেগনেন্ট, আমার সন্তানের মা হতে চলেছে। এখন আপনার মেয়ে আমার বাচ্চাকে মেরে ফেলতে চায়, অ্যাবর্শন করতে চায়। যদি আমার সন্তানের কিছু হয়, তাহলে আমি আপনাদের এমন অবস্থা করব যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। আরে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? নীলা কেন অপারেশন করাবে? আমি ওর সঙ্গে কথা বলছি, তুমি কোনো চিন্তা করো না, কিচ্ছু হবে না।
এই বলে নীলার আম্মু ফোনটা কেটে দেয়। আর এদিকে নীলা হসপিটাল থেকে বের হয়ে আকাশকে কোথাও দেখতে না পেয়ে সোজা তাদের পাশেই চলে যায়। সেখানে গিয়েও নীলার কোনো ফায়দা হলো না। তার মা আবারও বুঝি এসেছে তাকে আবারও আকাশদের বাড়িতে পাঠিয়ে দিল। মায়ের কথা নীলা মেনে নিতে বাধ্য হলো, কারণ তার মা তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যদি এই বাচ্চাকে সে না মানে তাহলে তার বাবা মাকে স্বীকৃতি দিতে অস্বীকার করবে এবং সমস্ত সম্পত্তি সব আকাশের নামে লিখে দিবে, সব কিছু থেকে নীলাকে বঞ্চিত করবে। তাই নীলা বাধ্য হয়ে আকাশদের বাড়িতে ফিরে আসে। তবে নীলা ফিরে আসার পর আকাশ নীলার সঙ্গে আর কোনো কথা বলে না, চুপচাপ সবসময় নিজের মতো করে থাকে। এই বিষয়টা ইদানিং নীলাকে খুব বেশি কষ্ট দেয়। একই রুমে একই বাড়িতে সারাদিন একই সাথে থাকতে কিন্তু কেউ কারোর সাথে কোনো কথা বলে না। নীলা এই একাকিত্ব আর মেনে নিতে পারছে না। তাই আজ রাতে যখন আকাশ রুমে আসলো তখন নীলা আকাশের সামনে গিয়ে দাঁড়ালো। আকাশের হাত দুটো ধরে বলতে লাগলো, কেন করছো তুমি আমার সঙ্গে এরকম? এভাবে আমাকে অবহেলা করছো? আমি এসব অবহেলার মেনে নিতে পারছি না। প্লিজ তুমি আমার সঙ্গে এরকমটা করো না। আমি কোনো খুনির সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। তোমার বাচ্চাকে ফোন করতে চেয়েছিলে যে কয়দিন আমার বাচ্চা জন্ম নেওয়া হচ্ছে, এই কয়দিন থেকে এই বাড়িতে থাকো। আমার বাচ্চার জন্মের পর তুমি এই বাড়ি থেকে চলে যেও। আমি নিজে তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব, আর সেই সঙ্গে দেনমোহরের সম্পূর্ণ টাকাও পরিশোধ করে দিব। কথাগুলো ছুরির মতো বিঁধছিল নীলার বুকের মধ্যে। এই সব কিছু আর সহ্য করতে পারছিল না সে। আকাশের পা জড়িয়ে ধরে বলতে থাকে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনোই এমন করব না। আমি তোমার পা ধরে ক্ষমা চাইছি, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ছেড়ে দিতে চাই না, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। একই বাসায় আছি আমি, আমার সঙ্গে কথা বলছো না, এটাই আমাকে যে যন্ত্রণা দিচ্ছে। তারপর তোমাকে ছেড়ে থাকা আমার জন্য মৃত্যু সমতুল্য। এই বলে কান্না করতে থাকে। তখনই আকাশ নীলার বাহু বন্ধন করে উঠে দাঁড় করে আর তারপর নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিয়ে বলতে থাকে, তোমাকে ছেড়ে দেওয়ার কথা তো আমি কল্পনাও করতে পারি না। নিজের চাইতেও অনেক বেশি ভালোবাসি তোমায়। এইটুকু করেছি যাতে তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পারো। সত্যি বলছো তো? তুমি আমায় ডিভোর্স দিবে না তো? না পাগলি, কখনো তোমায় ডিভোর্স দেব না। ভালোবেসে বিয়ে করেছি তোমায় ডিভোর্স দেওয়ার জন্য? তোমাকে সারা জীবন ভালোবেসে আমার এই বুকে আগলে রাখবো। এই বলে আকাশ নীলাকে আরও শক্ত করে বুকের সঙ্গে জড়িয়ে ধরে আর নীলাও আকাশের বুকে মাথা রেখে একটা শান্তির নিঃশ্বাস নেয়। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই ছিল। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দর্শক, আজকের গল্পটির থেকে এখানেই বিদায় নিচ্ছি। আর অপেক্ষা করুন পরবর্তী গল্পের জন্য। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।